আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি খবর সবার বলো। গতদিন আমরা একটা চমৎকার ক্লাস নিয়েছিলাম ফাইন্যান্স ও ব্যাংকিং এর সকল সমস্যার সমাধানের উপর, তাই না? ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি হিসাব বিজ্ঞানের যে একটা কি সমস্যা সমাধান ক্লাস। দেখো কিসের উপর? হিসাব বিজ্ঞানের উপর। তার হিসাব বিজ্ঞান যে তোমাদের যেতগুলো চ্যাপ্টার আছে, হ্যাঁ, লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি, এছাড়া আরো আছে তোমার রেওয়া মিল, হ্যাঁ, আছে জাবেদা, আছে আবার আর্থিক বিভিন্ন পিক বস, এই সবগুলো পরে কি করবো আজকে? আজকে সমস্যা সমাধান ক্লাস। তার মানে এখানে তোমাদের যত সমস্যা আছে, হিসাব বিজ্ঞানের যতগুলো চ্যাপ্টার তোমাদের পরীক্ষা আছে, বোর্ড পরীক্ষায় বা তোমার কলেজে আছে, এ নিয়ে যত সমস্যা, সকল সমস্যার খোলামেলা আলোচনা হবে কোথায়? আজকে এই ক্লাসে, তাই না? তার আগে চলো আমরা দেখে নিই যে আমার সাথে কে কে আছো। দেখতে পাচ্ছি এখনো কি অনেকে জয়েন করনি, তাদের জন্য আমরা অপেক্ষায় আছি। আমরা একটু দেখি, হ্যাঁ, সবাই জয়েন করে তাহলে আমরা ক্লাসে শুরু করে ফেলবো। অলরেডি 8টা 6 বেজে গেছে। আমার ঠিক আর 2 মিনিট পর, কয় মিনিট পর? 2 মিনিট পর 8টা শুরু করব। তোমরা দ্রুত জয়েন করে ফেলো। যারা এখনো জয়েন করতে পারোনি, ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে, হ্যাঁ, দ্রুত অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত সম্ভব আজকে ক্লাস আমার সাথে থাকবে। ক্লাসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যেটা করো দুষ্ট বাচ্চারা, পরীক্ষা আগের দিন তোমরা যেভাবে আমাদের রেকর্ডেড ভিডিওগুলো দেখো, তাই না? শেষ সময় আসলে এত খাইলে কি খাওয়া যায়? খাওয়া যায় না। বুফে যারা খায় সময় নিয়ে খেতে হয়, যারা তাড়াহুড়ো করে বুফে খেতে যায় ওরা কিন্তু হজমের চেয়ে বদ হজমই হয়ে যায় বেশি। সো তোমাদের আমি অনুরোধ করব, যারা আসলেই সিরিয়াস পড়াশোনা নিয়ে সামনে খুব দুশ্চিন্তায় আছো, যারা ভালো করতে আগ্রহী, তারা আমাদের রেকর্ডেড ক্লাসের আশায় বা অপেক্ষায় বসে না থেকে আমাদের লাইভ ক্লাসগুলো, লাইভ জুম ক্লাসগুলোতে পার্টিসিপেট করবা, সরাসরি প্রশ্ন করবা, দেখবা তোমরা খুব সহজেই ভালো করতে পারছো। কেমন? আর বলছিলাম 2 মিনিট পর, আর 1 মিনিট বাকি আছে। 1 মিনিট পর আমরা শুরু করব। কোথায় আজকে মিথিলা, তুষ্মি, জারিফ, রফিকুল কোথায়? দেখতে পাচ্ছি না কাউকে। চলো, যেহেতু এই দুষ্ট বাচ্চা আসতে লেট করতেছে, ধরে নিচ্ছি তোমার এখন ক্লাস দেখে নিবা। চলো আমরা শুরু করি। কেমন? আমাদের কিন্তু অলরেডি 8টা বেজে গিয়েছে। যারা জীবনের 12টা বাজাতে না চাও, জীবন 8টা বাজাতে না চাও, দ্রুত আমাদের ক্লাসে আজকে কি করে ফেলবা? জয়েন করে ফেলবা। চলো আজকে যেটা আলোচনা সূচি ছিল, যেটা আলোচনা করতে চাচ্ছি, সেটা কি? সমস্যা সমাধান ক্লাস। তার মানে এইখানে এরপর আমাদের যা আছে, চলো, আমার ব্যাপারে তো জানা কিছু নাই, তোমরা এতদিন ক্লাস করে জেনে গিয়েছো। আমরা এই পাশে নিয়ে আসি, দেখতে সুবিধা হবে। দেখো তো একটা প্রশ্ন কিন্তু এখানে আমি দিয়েছি। কি দিয়েছি? প্রশ্ন। কেমন? তুষ্মি আমাদের সাথে জয়েন করেছে, দেখি তুষ্মি কি বলছে। তুষ্মি, আমি ভালো আছি, বলছো বোর্ড আর একটু জুম করেন, অনেক ছোট হয়ে গিয়েছে। আচ্ছা, বোর্ডটা একটু ছোট দেখা যাচ্ছে। খুব বেশি জুম করা যায় এমন না, আসলে প্রশ্নটা হচ্ছে এত বড় না, এর বেশি চাইলেও করা যায় না। এটাই আসলে তুমি সবচেয়ে বড়, এর চেয়ে বড় করা যাবে না এখন। তুমি যেটা তুমি করতে পারো, এটা স্ক্রিনশট নাও। কি নিবে? একটা স্ক্রিনশট নাও বা একটা ছবি তুলে রাখো, দেন তুমি ফোনে জুম করতে পারো। এটা আসলে ভোট তো, ক্যামেরাটা একটু দূরে থাকে, যার কারণে তুমি যতই বড় করো না কেন, ফোন তো অনেক বড় 36, তোমাদের বইয়ে যে ভাষা লেখা থাকে না, সেটা কিন্তু 12 থাকে। তা আমি এটা 12, তোমার যে বইয়ে যে লেখার তার চেয়ে কত গুণ? তার চেয়েও 3 গুণের মতো বড় এটা। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় লেখা। দূরের কোনো মনে হচ্ছে লেখাটা ছোট, কিন্তু লেখাটা যথেষ্ট বড়। হিসেবে প্রশ্ন আসলে একসাথে তুলতে গেলে অত বড় করে 2 দিন বেদ চলে যাবে, তখন তো আসলে প্রশ্ন পড়া যাবে না। ওয়ালাইকুম আসসালাম রফিকুল, আমি ভালো আছি, তুমি কেমন আছো আমাকে জানিও। চলো আমরা শুরু করি। আচ্ছা, আজকে যেহেতু আমাদের সমস্যা সমাধান ক্লাস, আমি কিন্তু তোমাদের আজকে স্লাইডের সাথে সাথে পুরো বইটা নিয়ে আসছি। হ্যাঁ, তোমাদের এইখানে যদি কোনো বইতে যে কোনো সমস্যা, যে কোনো অধ্যায়, যে কোনো টপিক যদি বুঝতে না পারো, আমাকে বলবা। আমি আজকে বিষয়টা, আমরা যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আছি, ডিসকাশন করবো। কেমন? তার আগে চলো আমি একটা প্রশ্ন তোমার জন্য রেখেছি। প্রশ্ন চলো সবাই একটু পড়ি, হ্যাঁ, দেখি পড়তে পারছি কিনা। বলেছে মৌচাক এন্টারপ্রাইজ, নাম কি? মৌচাক এন্টারপ্রাইজ 2022 সালের 31 ডিসেম্বর তারিখে খতিয়ানে উদ্ধৃত, কিসে উদ্ধৃত গুলো আছে এখানে? খতিয়ানের উদ্ধৃত গুলো নিম্নরূপ। বলা আছে কয় 40,000 টাকা, প্রাপ্য বিল 10,000 টাকা, কয় খতিয়ানের জের 30,000 টাকা, বিজ্ঞাপন 5,000 টাকা,
মূলধন 70,000 টাকা, প্রারম্ভিক মজুদ 10,000 টাকা। বলছে 10% ঋণ, দেখতে পাচ্ছ 10% ঋণ 10,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা, বকেয়া বেতন 10,000 টাকা, বিক্রয় 80,000 টাকা, প্রারম্ভিক হাতে নগদ 10,000 টাকা, অগ্রিম ভাড়া 10,000 টাকা, 10% বিনিয়োগ 75,000 টাকা, ব্যাংক জমা 50,000 টাকা। ক নম্বরে বলেছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। কোথায়? রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এর পরিমাণ নির্ণয় করো, তার পরিমাণ কত। আর খ নম্বরে বলেছে উপযুক্ত তথ্যাদি ব্যবহার করে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। কি করতে বলছে? চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ বের করতে বলছে। আর গ নম্বরে বলছে মৌচাক ট্রেডার্সের একটি রেওয়া মিল প্রস্তুত করো, রেওয়া মিল। এখন এই প্রশ্ন সমাধান করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে প্রশ্ন আমি বললাম, তাই না, এই যে মৌচাক এন্টারপ্রাইজ তথ্যগুলো আমি বললাম, তোমরা কি বলতে পারবা এটা কোন থেকে প্রশ্নটা এসেছে? তোমাকে প্রশ্ন পড়ার আগে সবাইকে জানতে হবে প্রশ্নটা কোন থেকে এসেছে। তুমি যদি এটা না ধরতে পারো তাহলে কিন্তু প্রশ্ন খুব একটা বেশি সমাধান করতে পারবা না। হ্যাঁ, তোমার যেটা করতে হবে দ্রুত আগে এটা বলো, আমাকে কমেন্টস করো এই যে মৌচাক এন্টারপ্রাইজের কথাগুলো আমি এখানে বলেছি এটা কোন অধ্যায়ের প্রশ্ন। কেমন? চলো কমেন্টস করো, দেখি কে সঠিক দিতে পারে, তুষ্মি না রফিকুল। আমি তোমাদের কমেন্টস অপেক্ষা আছি, কিন্তু কমেন্টসটা করে ফেলো। হ্যাঁ, এই যে তুষ্মি কিন্তু সবাই কমেন্টস করে ফেলেছে, সে বলেছে রেওয়া মিল। দ্যাটস এক্সেলেন্ট তুষ্মি, ইউ আর রাইট। এই যে আমরা প্রশ্নটা করেছি মৌচাক এন্টারপ্রাইজের, এটা কিসে থেকে করেছি? এই প্রশ্ন হচ্ছে রেওয়া মিল থেকে। তোমাদের পরীক্ষায় রেওয়া মিল আছে না? রেওয়া মিল আছে। তোমরা কি জানো যে তোমাদের বইয়ে যে অধ্যায়গুলো আছে তার মধ্যে অন্যতম সহজ অধ্যায় কিন্তু একটি হচ্ছে রেওয়া মিল? বিশেষ হচ্ছে না? আচ্ছা, না হওয়ারই কথা, কিন্তু কথা কিন্তু সত্য। রেওয়া মিল সবচেয়ে 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 সহজ একটা অধ্যায়, কিন্তু তোমরা কিন্তু রেওয়া মিলে ভুল করে ফেলো, তাই না? এই যে রিভিশন ক্লাসে কিন্তু আমি আজকে রেওয়া মিলে দুইটা প্রশ্ন লিখেছি এবং আর্থিক বিজ্ঞান থেকে প্রশ্ন আছে, আরো প্রশ্ন আছে দুতরফা দাখিলা পদ্ধতি ও লেনদেন থেকে। কেমন? চলো আমরা যদি তাহলে ক নাম্বারটা শুরু করি। আমি সবসময় তোমার যেটা বলি হিসাব বিজ্ঞান ও ফাইন্যান্স ক্লাস, যেগুলো ম্যাথমেটিক্স ক্লাস, এই ক্লাসগুলো মানে শুধু এই নয় যে স্যার শুধু বোর্ডে করে দেবে তোমরা শুধু দেখে নিবেন, তা না। স্যার করবে, সাথে সাথে কি করবা, তোমরাও খাতা কলম ক্যালকুলেটর বই পেন্সিলে বসে যাবা, স্যারও করবে তোমরাও করবা। এর ফলে যেটা হবে তোমরা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারবা, বুঝতে পারবা। কেমন? চলো আমরা শুরু করি, তোমরাও খাতা কলম শুরু করে দাও। কোন নাম্বারে বলেছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত, তাই না? এখন তার আগে তোমরা আমাকে বলতে পারবা রেওয়া মিলে কি কি অন্তর্ভুক্ত হয় না? কে কমেন্টস করে বলতে হবে, বলো রেওয়া মিলে কি কি অন্তর্ভুক্ত হয় না, এটা কি তোমরা বলতে পারবা কিনা? আমি বলে দিব। আচ্ছা, তোমরা যারা জানো না, হ্যাঁ দেখতে পাচ্ছি তুমি কমেন্টস করেছে। আচ্ছা, না না বলতে কি মানে আমি বলে দেব না নাকি তুমি জানো না, কোনটা সে তো বলতে হবে স্যার। দেখি তুষ্মি কি কমেন্টস করেছে। তুষ্মি বলছে সমাপনী মজুদ পণ্য, গুড। তার মানে তুষ্মি যেটা কথা বলছে সেটা কি, সেটা বলছে স্যার সমাপনী মজুদ পণ্য কোথায় আসে না স্যার? রেওয়া মিলে আসে না। আর কি আসে না বলো তো? আরো আসে না কি জানো? প্রারম্ভিক হাতে নগদ। কি বলছি স্যার? প্রারম্ভিক হাতে নগদ। আর কি আছে? প্রারম্ভিক ব্যাংক জমা। আর কি বলতো, আমি তো আর দুটো বলে দিলাম। এবার দেখি তুষ্মি কি বলছে। তুষ্মি তো কমেন্টসে বন্যা বসাই দিচ্ছে। হ্যাঁ, কি বলছো? প্রারম্ভিক নগদ, ওকে। প্রারম্ভিক তহবিল ঠিক আছে, বলছো হাতে নগদ ব্যাংক জমা ঠিক আছে। আরো কিছু আছে? হ্যাঁ আছে, সেটা আমি বলে দিই। সেটা কি? সেটা হচ্ছে সম্ভাব্য কি, সম্ভাব্য সম্পদ বা দায়। তার মানে আমি বললাম ধরো ও আমার কাছে 5,000 পেতেও পারে নাও পেতে, এই সম্ভাব্য যে জিনিসগুলো আছে না এগুলো কিন্তু তোমার কখনোই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তারপর কয়টা অ্যামাউন্ট বল দেখো তো। বললাম সমাপনী মজুদ পণ্য, বলছি প্রারম্ভিক হাতে নগদ, বলছি প্রারম্ভিক ব্যাংক জমা,
আরো কি বলছি, সম্ভাব্য সম্পদ বা দায়, এই চারটা। আরেকটা জিনিস আছে, সেটা কি জানো? মণিহারি, তাই না? এই প্রারম্ভিক মণিহারি সহ যেগুলো আছে সেগুলো কোথায় আসে না? সেগুলো কিন্তু এই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এখন দেখি এই 4-5টার মধ্যে আমার এখানে প্রশ্ন কি কি আছে। বলছে খতিয়ানের মধ্যে আছে কয়া আছে, এটা তো আসবে। পাউবেল আসবে। কয় খতিয়ানের জের, এটাও কিন্তু আসবে। এর অপর নাম পাওনাদার। পরে আমরা গণ নাম্বার করার সময় আরো বিস্তারিত আলোচনা করব, কেমন? বৈজ্ঞাপন, এটা আসবে। মূলধন আসবে। প্রারম্ভিক মজুদ, এটা তো ব্যয়। বলছে সমাপনী মজুদ আসে না, প্রারম্ভিক মজুদ কিন্তু তাহলে আসবে। 10% ঋণ আসবে। এই যে পেয়ে গেছে একটা, তাই না? কি পেয়ে গেছি, চলো লাল কায়দা এটা মার্ক করে দিব। দেখো তো কি আছে এখানে। সমাপনী মজুদ পণ্য কত টাকা? 20,000 টাকা। এটা কিন্তু রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। বলছে বকেয়া বেতন, বিক্রয়, প্রারম্ভিক হাতত। দেখো তো কি পাইছে একটা, প্রারম্ভিক হাতে কত টাকা? 10,000, দুইটা পেয়ে গেছি। আচ্ছা, অগ্রিম ভাড়া, 10% বিনিয়োগ, ব্যাংক জমা। তার মানে দেখো আমি কয়টা পাইলাম? দুইটা। কি? সমাপনী মজুদ পণ্য 20,000, প্রারম্ভিক হাতে নগদ 10,000 টাকা। তার মানে এই দুইটাই কি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না? অ্যাজ সিম্পল অ্যাজ। তার মানে চলো আমরা ম্যাথটা করতে কি করবে এখন। করতে গেলে আমরা এখন সুন্দর মতো এখান থেকে কি করব বলো। আমরা একটা স্কেল নিব। তোমাদের স্কেল আছে না? তোমরা তোমাদের কি করো, স্কেল নিয়ে নাও। নিলাম। এখন আমরা এইখান থেকে এই পর্যন্ত দাগ টেনে নেব, কেমন? চলো এইখানে আমরা যেটা লিখব বিবরণ, তাই না? বিবরণ। এখানে লিখবো টাকা, এখানে লিখবো কি টাকা। এটা আমরা করছি একের ক নাম্বার। একের কত? একের ক নাম্বার। প্রশ্ন কি বলেছিল? রেওয়া মিলে। কি লিখবো আমরা? রেওয়া মিলে অন্তর্ভুক্ত নয় তার পরিমাণ নির্ণয়, কেমন? তার পরিমাণ নির্ণয়। এই যে আমরা উপরে বিবরণটা লিখে ফেললাম। এইবার আসলে খেলা। বলছিলাম কয়টা এমন ছিল স্যার? দুইটা এমন ছিল। সেগুলো কি কি ছিল? একটা সমাপনী মজুদ পণ্য, তাই না? সমাপনী মজুদ পণ্য কত টাকা ছিল স্যার? ছিল হচ্ছে তোমার 20,000 টাকা। এর সাথে একটা ছিল, সেটা কি জানো? প্রারম্ভিক হাতে নগদ, তাই না? প্রারম্ভিক হাতে নগদ কত টাকা ছিল? ছিল 10,000 টাকা। 20,000 যোগ করলে কত আসবে স্যার? আসবে 30,000 টাকা। দেখো, তার মানে আমার কতে যেটা বলেছিল রেওয়া মিলে অন্তর্ভুক্ত নয় বা হিসাবভুক্ত নয় তার পরিমাণ কত, দেখলাম দুটো জিনিস পাইছি, তাই না? সেটা কি সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা, প্রারম্ভিক হাতে নগদ 10,000 টাকা। তাহলে কত আসছে স্যার? 30,000 টাকা। এটা হচ্ছে আমার ক এর অ্যান্সার। এখন বলো ক নাম্বারটা কে কে বুঝতে পারো না, কমেন্টস করে জানাও। এবং আমরা খ নাম্বার চলে যাবো, কেমন? কত নাম্বার যাবো স্যার? আমরা যাবো এবার খ নাম্বারে। কমেন্টস করে ফেলো, ঝটপট কমেন্টস করে ফেলো। দেখি তুষ্মি কি বলছে এবার। রফিকুল, আমাদের সাথে আছে আবার কে? সামিরা। সামিরা কেমন আছো তুমি? রেসপন্স করতে হবে বাবা। তুষ্মি বলছো বুঝেছি স্যার। ওকে, এটা খুবই ভালো যে তুমি বুঝতে পেরেছো। আমরা তো আসলে চাই যে তুমি সবসময় সবকিছু বুঝো, তাই না? পড়াশোনা তো বুঝারই জিনিস, বুঝলে ভালো লাগে। এই তো আমাদের ছোট্ট বন্ধু সামিরা চলে এসেছে, কমেন্ট করছে। আলহামদুলিল্লাহ, সে ভালো আছে। আমিও ভালো আছি সামিরা, আলহামদুলিল্লাহ। তো পড়াশোনা কেমন চলছে সামিরা, আমাকে জানিও, কেমন? তুমি কি আজকে ক্লাসে বুঝতে পারছো কিনা? তারপর আমার কিন্তু ক নাম্বার শেষ। এবার বলছে উপযুক্ত তথ্যাদি ব্যবহার করে চলতি সম্পদ কি বের করতে বলছে স্যার? চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ বের করতে বলছে, তাই না? এখন এর আগে যেটা করবো আমরা এগুলো একটু মুছে নেই। দেখছো দাগায় দাগাইতে একদম দাগায় ভরে ফেলছি। তোমরা কিন্তু প্রশ্ন দাগাবা। প্রশ্ন দাগাইলে কি হয়? মনে রাখতে সুবিধা হয়। যারা প্রশ্ন দাগায় না তারা কিন্তু প্রশ্নটা ফোকাস হারিয়ে ফেলে, পরীক্ষায় প্রশ্ন ধরতে পারে না। আমরা এখন করবো খ নাম্বার।
বের করব চলতি সম্পদ ও চলতি দায়। এখন এটা বের করার আগে যেটা আমাদের করতে হবে, পরে একটা পেজে যেতে হবে, তাই না? যাবো কোথায়? পরে একটা পেজে নেব একটি স্কেল। কি নেব? স্কেল। স্কেল নিয়ে এই বরাবর দাগটা নিলাম, তুমি স্কেল দাগটা নাও। এই পাশে রাখবো কি? টাকার ঘর। টাকা। এখানে রাখবো কিসের ঘর স্যার? টাকার ঘর, রাইট? এখানে লিখবো আমরা বিবরণ। কি লিখবো? বিবরণ। এই পাশে লিখবো স্যার টাকা। এই পাশেও রাখবো কি স্যার? টাকা। কেমন? আর এইখানে উপরে লিখবো কি? খ নাম্বার। কত খ? 1 খ। লিখবো চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়। কেমন? চলো আমরা 40 সময় চলে যাবো। এখন আমি এখানে শিরোনাম কি দেবো জানো? প্রথমে যে আমি শিরোনাম দেবো চলতি সম্পদ, তাই না? আর এইখানে আমি মোটামুটি কত আঙ্গুল? 5 আঙ্গুল জায়গায় ফাঁকা রাখবো। কয় আঙ্গুল? 5। আমার তো বোর্ড লিখতে বড় করতে হয়, তোমার খাতায় কত? এরকম 4 আঙ্গুল ধরে সাথে এক্সট্রা মোট কয়টা? 5 আঙ্গুল জায়গা ফাঁকা রেখে এখানে লিখবে চলতি দায়, কারণ আমার তো মনে চেয়েছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ বের করতে। চলতি সম্পদ চলতি দায় আমরা বের করবো। হ্যাঁ, এইবার চলো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নে ফিরে যাই। চলো প্রশ্নের মধ্যে দেখি আমি চলতি সম্পদ ও চলতি দায় কোথায় আছে এবং কত আছে। দেখি তো। বলছে কয়। কয়টা কি? কয়টা তো ব্যয়টা আসবে না। আছে প্রাপ্য বিল। কত টাকা? 10,000 টাকা। এখান থেকে কি? চলতি সম্পদ। আছে কয় খতিয়ানের জের। কি আছে? কয় খতিয়ানের জের। এর অপর নাম জানো? এর অপর নাম হচ্ছে পাওনাদার। খেয়াল করবা, সবুজ কালিগুলো কি? সবুজ কালিগুলো চলতি দায়, আর রেড কালিগুলো হচ্ছে কি? চলতি সম্পদ। তারপর আছে বিজ্ঞাপন আসবে না, মূলধন আসবে না, পারমিট আসবে না। আছে কি? 10% ঋণ। এটা ঋণ মানে বড় ঋণ। হ্যাঁ, এটা দায়। আছে সমাপনী মজুত পণ্য। এইটা হচ্ছে স্যার চলতি সম্পদ। এটা কি স্যার? এটা হচ্ছে স্যার চলতি সম্পদ। এই সমাপনী মজুত পণ্য একটা চলতি সম্পদ। আবার এখানে আছে স্যার, এখানে আছে হচ্ছে গিয়ে বকেয়া বেতন। এই বকেয়া বেতনটা কি? এটা হচ্ছে চলতি দায়। আছে বিক্রয়, প্রারম্ভিক হাতে নগদ, অগ্রিম ভাড়া। এই যে কথাটা আছে না, অগ্রিম ভাড়া, এইটাও কিন্তু স্যার চলতি সম্পদ। বলছে 10% বিনিয়োগ, এটা আসবে না। ব্যাংক জমা, এই যে ব্যাংক জমাটা বলছে না, এটাও কি? এটাও চলতি সম্পদ। দেখো এই যে লাল দাগ যেগুলো দিচ্ছে না, সেগুলো হচ্ছে তোমার চলতি সম্পদ। আর যেগুলো গ্রিন কালার দেখছো, টিয়া কালার যেটা দিয়েছি, সেটা হচ্ছে স্যার কি? এটা হচ্ছে চলতি দায়। চলো আমরা আবার দেখি কি ছিল এখানে। পাপবিল চলতি সম্পদ, সমাপনী মজুত বিষয়টা চলতি সম্পদ, অগ্রিম বা 10,000 টাকা চলতি সম্পদ, আর ব্যাংক জমা 50,000 টাকা, এগুলো কি? সব চলতি সম্পদ। তাহলে কয়টা? 1 2 3 4। 4টা এখানে কি করে ফেলতে হবে স্যার? ঝটপট লিখে ফেলতে হবে। ছিল প্রাপ্য বিল 10,000, সমাপনী মজুত 20,000। চলো লিখে ফেলি। প্রাপ্য বিল 10,000 টাকা, সমাপনী মজুত পণ্য কি? সমাপনী মজুত পণ্য কত হয়েছে? আছে হচ্ছে 20,000 টাকা। চলো এরপর কি ছিল? এরপর ছিল অগ্রিম ভাড়া 10,000, ব্যাংক জমা 50,000। চলো লিখে ফেলি। অগ্রিম ভাড়া 10,000, ব্যাংক জমা 50,000। লিখছি অগ্রিম ভাড়া 10,000 টাকা, আর সর্বশেষ কি থাকবে স্যার? থাকবে ব্যাংক জমা। সেটা কত? সেটা হচ্ছে স্যার 50,000 টাকা। তাহলে এইবার যে আমি যোগ করে, খেয়াল করো, 50 60, 60 বিষয় কত? 80, 80 আর 10 কত? 90,000 টাকা। এই 90,000 টাকা হচ্ছে চলতি সম্পদ। শেষ দাগ দিলাম। দেখো বিষয়টা বুঝতে পেরেছি না? প্রাপ্য বিল চলতি সম্পদ, সমাপনী মজুদ চলতি সম্পদ, অগ্রিম ভাড়া চলতি সম্পদ, ব্যাংক জমা চলতি সম্পদ। আর চলতি দায়ের মধ্যে কি কি ছিল? তোমার তো কমেন্টস গুলো পড়বো, দেখছো কমেন্টস করছো, জাস্ট 2 মিনিটস কমেন্ট গুলো পড়বো। দায়ের মধ্যে ছিল কি? দায়ের মধ্যে ছিল দুইটা। কয় খতিয়ানের জের। কয় খতিয়ান জের অপর নাম কি? কয় খতিয়ান জের অপর নাম হচ্ছে স্যার পাওনাদার। চলো আমি লিখেই দিই, তোমরা তবে এগুলো ভুলে যাও। এইগুলো লিখে রাখো। দেনাদার অবলিক বিক্রয়
খতিয়ানের জের অবলিক প্রাপ্য হিসাব। এই যে লিখে দিলাম না, এই তিনটা মানে একই। এগুলো কি জানো? এগুলো সম্পদ। এই সবগুলোই কি বোঝায়? দেনাদার বোঝায়। অপর দিকে দায়ের মধ্যে কি আছে জানো? দায়ের মধ্যে আছে হচ্ছে পাওনাদার। কি আছে স্যার? পাওনাদার। এর একটা নিকনেম আছে। নিকনেম কি জানো? নিকনেম হচ্ছে ক্রয় খতিয়ানের জের। এর আরো একটা নাম আছে, কি জানো সেটা? বলা হয় পদেয় হিসাব। দেখো তো কি দেখলাম? বললাম দেনাদার, বিক্রয় খতিয়ানের জের এবং প্রাপ্য হিসাব তিনটাই কি একই জিনিস, একে বলা হয় সম্পদ। অপরদিকে পাওনাদার, ক্রয় খতিয়ানের জের, পদেয় হিসাব, এগুলো কি একই জিনিস, এদেরকে বলা হয় দায়। খেয়াল করবা, এই যে ক্রয় খতিয়ানের জের এর মানে কি? পাওনাদার। পাওনাদার দায়, এটা সবাই জানো। কিন্তু পরীক্ষায় যে ভুলটা করবা, এই ক্রয় খতিয়ানের জের মানে যে পাওনাদার যে দায় হয়, এটা তোমাদের মনে থাকবে না, ভুল করে বসবা। তাহলে কি করতে হবে? এই দুইটা নাম মনে রাখতে হবে। বিক্রয় খতিয়ানের জের, প্রাপ্য হিসাব, দেনাদার একই কথা। এগুলো সম্পদ। দেনাদার পাওনাদার, ক্রয় খতিয়ানের জের এবং পদেয় হিসাব কি? এগুলো চুক্তি দায়। এগুলো কি স্যার? একই কথা। তার মানে দায় ছিল দুইটা, ক্রয় খতিয়ানের জের 30,000 টাকা আর বকেয়া 10,000 টাকা। চলো আমরা এখানে বসিয়ে ফেলি। চৌধুরী দায়ের মধ্যে বসাবো কি? ক্রয় খতিয়ানের জের কত টাকা ছিল স্যার? ছিল 30,000 টাকা। এটা ছিল কি? পাওনাদারের অপর নাম। কেমন? আর এখানে ছিল বকেয়া কি? বকেয়া বেতন না ভাড়া? বকেয়া বেতন ছিল 10,000 টাকা। বকেয়া বেতন 10,000, 30 আর 10 চকুল আসবে কত স্যার? আসবে স্যার 40,000 টাকা। কেমন? দেখো, তার মানে আমার খ নম্বর যেটা চেয়েছিল মোট 40 সম্পদ ও 40 দায় বের করতে। 40 সম্পদ বের হয়েছে কত? 90,000 টাকা। আর 40 দায় বের হয়েছে কত? 40,000 টাকা। ক্লিয়ার? দেখো, এই খ নাম্বার কে কে বুঝতে পাওনি আমি একটু কমেন্টস করো বা জানাও। হ্যাঁ, তুষ্মি বলছে সামনে টেক্সট এক্সাম। ওকে, তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল, ইনশাআল্লাহ তুমি ভালো করবা। সামিরা কি বলছো? সামিরা বলছে বুঝতে পারছি। গুড। আমাদের ছোট্ট এক বন্ধু জয়েন করেছে, কে? আমাদের মিথিলা আক্তার। ওয়ালাইকুম আসসালাম মিথিলা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমাকে আমি লাস্ট ক্লাস মিস করেছি, তুমি তো ছিল না লাস্ট ক্লাস আমাদের সাথে, ঘটনা কি? চলো, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা চলে যাবো কোথায়? আমরা চলে যাবো স্যার আমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন আজকের গ নাম্বারে। সেটা কোথায়? সেইটা আছে হচ্ছে গিয়ে এই যে এখানে। হ্যাঁ, ক নাম্বারটা করতে হবে। ক আমার শেষ। ক নাম্বার কি বলছে? মৌচাক ট্রেডার্সের একটি রেওয়া মিল প্রস্তুত করো। কি প্রস্তুত করো? রেওয়া মিল, রাইট? এখন রেওয়া মিল প্রস্তুত করতে গেলে কি করতে হবে? সবার আগে মুছতে হবে। এমন দেখাইছি আর পড়া যাচ্ছে না, তাই না? এগুলো কি করতে হবে এখন স্যার? তাহলে মুছে ফেলতে হবে। চলো আমরা যদি একটু মুছে ফেলি, ঝটপট ঝটপট ঝটপট। একদম সব নিজের ক্লিন করে ফেলছি। করোনা বলছে কি রেওয়া মিল প্রস্তুত করো। এখন এই রেওয়া মিল প্রস্তুত করলে কি করতে হবে? প্রথমে আমাদের কি করতে হবে? একটি ছোট ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে, বড় করে। কেমন? চলো এবার আমরা যেটা করব, রেওয়া মিল প্রস্তুত করব। তাহলে আমরা এখান থেকে যে করব, স্কেল নাও। তোমার স্কেল আছে না? স্কেল নাও, স্কেল নিয়ে দাগ টেনে ফেলো ঝটপট। এটা কি ক্রেডিট টাকার ঘর আসবে, রাইট? একটা ডেবিট টাকার ঘর আসবে, রাইট? এটা কিসের ঘর আসবে? খতিয়ান পৃষ্ঠা। আর এই পাশে যদি আসো, আসবে একটা কমিক নঙ্গের ঘর, তাই না? চলো আমরা এখানে লিখবো, এটা কিন্তু আমরা করছি কত? একের গ। কার এটা? মৌচাক। মৌচাক কি করেছি আমরা? রেওয়া মিল করছি। কেমন? এখানে আমরা লিখবো বিবরণ। এটা অনেকে আবার লেখে হিসাবের নাম, যদিও একই। হিসাবের নাম আর বিবরণ একই, এই জন্য টিচার মার্কস কাটবে না। এখানে লিখবো কমিক নং, রাইট? আর এখানে লিখবো আমরা খতিয়ান পৃষ্ঠা। এ পাশে লিখবো ডেবিট টাকা,
এই পাশে লিখবো আমরা ক্রেডিট টাকা। ক্লিয়ার? ওকে, তার মানে আমাদের ঘটনা শেষ। কমিক নং, হিসাবের নাম বা বিবরণ, খোদেন 20টা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্লিয়ার? এরপর চলো আমরা এক এক করে কি করবো, রেওয়ামিলে কি কি আছে আমরা প্রশ্নে বসিয়ে ফেলবো। প্রথমে আছে কয় 40,000 টাকা, প্রাপ্য বিল 10,000 টাকা। এগুলো কোথায় বসবে? এগুলো বসবে স্যার ডেবিট পাশে। কয় কত? 40, প্রাপ্য বিল 10। চলো আমরা লিখে ফেলি। হ্যাঁ, লিখবো 1 নাম্বার দিয়ে। রাইট? প্রথমটা কি যাবে? প্রথমটা যাবে কয়, পরটা যাবে কি প্রাপ্য বিল। কয় ছিল 40,000, কয় তো ব্যয় ডেবিট, আর প্রাপ্য বিল ছিল কত 10,000 টাকা সম্পদ, এটা বসে যাবে ডেবিট। আমি লিখছি, পরে তোমাদের লাগলে আমি আমার বিস্তারিত ভেঙে বোঝাবো। কেমন? দেখো এরপর যেটা ছিল প্রাপ্য বিল শেষ ছিল কয় খোতেন যে 30,000 টাকা, তাই না? বিজ্ঞাপন 5,000 টাকা। এই যে লিখবো কি, এখানে লিখবো 3 এবং 4। 3 নাম্বার লিখবো আমি কি, কয় খতিয়ানের জের। ক টাকা? 30,000 টাকা। তো পাওনাদের জন্য দায়, মানে কেট পাশে বসবে, এই পাশে লিখবো বিজ্ঞাপন। বিজ্ঞাপন কত ছিল স্যার? ব্যয় 5,000 টাকা, যেহেতু ব্যয়টা ডেবিট হবে, এই ডেবিট পাশে বসিয়ে দিয়েছি। এরপর কি আছে দেখো তো, সরি আমি বারবার ওই দিক চলে যাচ্ছি কেন, বিজ্ঞাপন বসাইছি। এরপর যেটা আছে মূলধন 70,000 টাকা, আর প্রারম্ভিক মজুত পণ্য কত 10,000 টাকা। চলো আমরা এটা বসিয়ে ফেলি। মূলধন কত? এখানে লিখবো আমরা 5 এবং 6। চল লিখে ফেলি মূলধন। একটা কি, এটা ছিল প্রারম্ভিক মজুত পণ্য। কেমন? এই মূলধন ছিল 70,000, মজুত মালিকের সূত্র মধ্যে যাবে, কেট পাশে বসাবো, আর প্রারম্ভিক মজুত পণ্য ব্যয়, ব্যয় মানে ডেবিট পাশে বসাবো 10,000 টাকা। দেখো বসিয়ে ফেললাম। কেমন? তার মানে প্রারম্ভিক মজুত পণ্য 10,000 টাকা বসানো শেষ, মূল সূত্রটা বসানো শেষ। এরপর আছে 10% ঋণ, কত টাকা 10,000 টাকা। আর সমাপনী মজুত পণ্য তো কি হবে না, বসবেই না। কেমন? এটা বাদ। আমরা 10% ঋণ বসাবো কত 10,000 টাকা। চলো আমরা 7 নাম্বার দিয়ে বসিয়ে ফেলি। এখানে 10% কি ঋণ, কত টাকা ছিল, যেহেতু ঋণ মানে দায়, কেট পাশে বসে যাবে স্যার 10,000 টাকা। এরপর যা ছিল 8 ও 9 নাম্বার আমরা পক্ষান্তরে বসিয়ে দেবো, তাই না? 8 নাম্বার সম্বন্ধ ছিল স্যার বকেয়া বেতন, কত টাকা, এটাও ছিল 10,000 টাকা। তারপর চলো আমরা দেখে নিই। যেমন বকেয়া বেতন ছিল 10,000 টাকা, বসাইছি। প্লাস বিক্রয় 80,000 টাকা, আর প্রারম্ভিক খাতেন 10,000 টাকা। প্রারম্ভিক খাতেন কি আসে না, প্রারম্ভিক খাতেন আসে না, তার এটা বাদ। তার মানে আমার এখানে আছে কি বিক্রয় 80,000 টাকা এবং অগ্রিম ভাড়া আছে 10,000 টাকা। চলো আমরা বসিয়ে ফেলি। তাহলে এখানে আমরা কি বসাবো, বসাবো বিক্রয় ক টাকা, যেহেতু আয় কেট পাশে বসবে 80,000 টাকা, আর 10 এবং 11 আমরা কি বসাবো, বসাবো অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া কি, অগ্রিম ভাড়া সম্পদ। তো ভাড়া যেহেতু সম্পদ ডেবিট, বসাবো কত, ডেবিট পাশে বসাই দিব স্যার 10,000 টাকা। এরপর কি ছিল, তার মানে আমরা এই প্রারম্ভিক আসবে না, অগ্রিম আসলে বসাই ফেলছি। ছিল 10% বিনিয়োগ 75,000 টাকা, এই যে 10% বিনিয়োগ 75,000 টাকা, আর ব্যাংক জমা ছিল 50,000 টাকা। চলো আমরা এটা যদি এবার বসাই, ছিল কি 10% বিনিয়োগ, সেটা কত টাকা ছিল স্যার, সেটা ছিল হচ্ছে 75,000 বিনিয়োগ তো সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ। আরেকটা যে ছিল ব্যাংক জমা, সেটা কত টাকা ছিল স্যার, সেটা ছিল 50,000 টাকা। ব্যাংক জমা যেহেতু সম্পদ, আমরা সম্পদে বসিয়ে দিই। এইবার তোমাদের যেটা করতে হবে, দাগ দিলাম, দাগ দিয়ে দুই পাশ বিবরণ কি করতে হবে স্যার, যোগ করে ফেলতে হবে। কেমন? চলো এখন যেটা করতে হবে, ক্যালকুলেটর হাতে নাও, নিয়ে আমরা যোগ করে ফেলি। আর কেট পাশ যোগ বসে, কেট পাশে আছে 30,000, তুললাম আছে 70,000, তুললাম আছে 10 10 20, আর 80 1 লাখ। তাহলে আসতেছে আমার সব যোগ আসবে কত 2 লক্ষ টাকা। কেমন? 2 লক্ষ টাকা। এইবার আসো ডেবিট পাশে আমরা যোগ করে দেখি ডেবিট পাশ 2 লক্ষ টাকা আসে কিনা। ডেবিট পাশে 40,000 টাকা,
যোগ 10,000 যোগ 5,000 যোগ 10,000, এর নিচে আছে 85,000 মানে 275, আর নিচে আছে আরো 50,000। এই যোগ কর, দেখো এই ডিট পাস সবগুলো যোগ কর, আসবে কত? আসবে হচ্ছে 2,00,000 টাকা। কেমন? এখানে ছোট্ট করে লিখে ফেলবা কি মোট। দেখো এবার আমার রেওয়া মিলে কি দুই পাশ কিন্তু মিলে গেছে। আমরা জানি রেওয়া মিলে দুই পাশ কি হইতে হয়, মিলতে হয়। মোট সম্পদ পাশ কত আছে? 2,00,000 বা ডেবিট পাশ, আর ক্রেডিট পাশ আছে কত? 2,00,000। কেমন? যদি তোমার ডেবিট মিলে যায় তার মানে কি মেটে তোমার হয়েছে। তবে খেয়াল রাখবে ডেবিট কে যদি নাও মিলে যায় তাও তোমার ম্যাথ হওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় এক্ষেত্রে যদি হয় যে তুমি সবই ঠিক করেছ কিন্তু তারপরে দুই পাশ 2,00,000 2,00,000 হচ্ছে না, তা কোনো সমস্যা হয়েছে, সেটা কি জানো? প্রশ্নে ভুল। আচ্ছা, প্রশ্নে ভুল থাকলেও রেওয়া মিলে দুই পাশ নাও মিলতে পারে, তুমি সঠিকভাবে ম্যাথ করলো। এছাড়াও অনেক সময় প্রশ্ন ইচ্ছাকৃত ভাবে এমন ভাবেই করে যাতে তোমাকে কনফিউশন ফালিয়ে দেয়। দেখবা এক পাশে আছে 2,00,000, এক পাশে আছে 1,80,000, তাও কিন্তু তোমার দুই পাশ সমান রাখতে হবে। তো এই যে ডেবিট পাশে 20,000 টাকা শর্ট থাকবে সেটা কিভাবে প্রকাশ করবা? সেটা লিখবা অনিশ্চিত হিসাব দিয়ে ওটা ক্লোজ বন্ধ করে দিবা। এখন আমি জানি এই রেওয়া মিলে তোমাদের সবার একটা সাথেও সমস্যা আছে, কি সেটা জানো? বলবা স্যার এই যে আপনি যে এত সুন্দর করে ডেবিট কি লিখলেন এটা তো ভালো, তাই না? এটা আপনি পারেন, আমরা এটা কিভাবে করব? আমরা এই ডেবিট কে তো বুঝি না, আমরা সেটা কিভাবে করব, তাই না? তোমাদের ক্ষেত্রে আমি টিপস বলে দিচ্ছি, খেয়াল করে। এটাকে বলে হিসাবের শ্রেণী। আমি লিখে দিচ্ছি, লিখে দেব, চলো লিখেই দেই। আচ্ছা, তোমরা কি জানো হিসাব কত প্রকার, হিসাবের শ্রেণী কতগুলো আছে? আর কমার্স কত? আমাদের দ্বারা সৃজনশীল প্রশ্ন সমাধান করা শেষ। কমেন্টস করে জানাও হিসাবের শ্রেণী কত প্রকার, হিসাবকে কয় ভাগে ভাগ করা যায়। দেখি কে কমেন্টস করতে পারবে। রফিকুল, সামিরা, তুষ্মি কমেন্টস করো বাবা। এই যে তুষ্মি কমেন্টস করে ফেলেছে, দেখি তুষ্মি কি বলছে। তুষ্মি বলছে 5 প্রকার। হ্যাঁ, গুড, 5 প্রকার। তুষ্মি নামগুলো বলে ফেলো, 5 প্রকার কি কি? আমি বলে দেবো, দাঁড়াও আমি বলে দিচ্ছি। চলো বলে দিচ্ছি। হিসাব, তাই না? লিখে দিচ্ছি হিসাব। হিসাব কত প্রকার? হিসাব হচ্ছে স্যার বলেছে 5 প্রকার। নামগুলো মনে রাখবে, এর নামটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে স্যার সম্পদ, কি সম্পদ। একটা হচ্ছে স্যার ব্যয়, একটা হচ্ছে আয়। কেমন? একটা হচ্ছে স্যার দায়, একটা হচ্ছে কি জানো? হচ্ছে মালিকানা সত্ত্ব। খেয়াল করো, আয় ব্যয় বলছি, দায় বলছি, আরেকটা ছিল কি সম্পদ। তার মানে হিসাব কয়টা? দেখো এই হিসাব হচ্ছে স্যার এই 5টি: সম্পদ, ব্যয়, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। এর মধ্যে এই যে প্রথম যে দুইটা আছে, কি আছে? প্রথম যে দুইটা আছে সেই দুইটা কি ছিল? সম্পদ ও ব্যয়, রাইট? মনে রাখবা কি আছে প্রথম যে দুইটা, সম্পদ ও ব্যয়। এদেরকে আমরা কি বলবো? এদের যদি স্বাভাবিক বাড়ে এটা কি হয়? হয় ডেবিট। কি হয়? ডেবিট। আর যদি বাড়ে তাহলে কি হবে? বাড়লেও হবে ডেবিট। আর যদি কমে যায়, কমলে কি হবে? কমলে হবে স্যার ক্রেডিট। ধরে ধরে আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কি লিখলাম। লিখে দিচ্ছি, বাড়লে লিখছে এটা কি কমলে, এটা হচ্ছে কি জি। অপর দিকে এগুলো কি জানো? এই তিনটা হচ্ছে তোমার ক্রেডিট, ক্রেডিট, ক্রেডিট। আর বাড়লে হবে স্যার ক্রেডিট, ক্রেডিট, ক্রেডিট। কিন্তু কমলে হয়ে যাবে স্যার ডেবিট, ডেবিট, ডেবিট। এই খেয়াল করো, লিখে দিচ্ছি, দেখছো? তার হিসাবে শ্রেণী কয়টা? হিসাবে শ্রেণী কিন্তু 5টা। সেগুলো কি কি? বুঝি সম্পদ, ব্যয়, আয়, দায়
এবং মালিকানা সত্ত্ব এর মধ্যে যে প্রথম দুইটা সম্পদ ও ব্যয় এগুলো সাবেক যে কি হবে ডেবিট, তারপর বাকি তিনটা কি হবে, বাকি তিনটা হবে ক্রেডিট। মনে রাখবা যেটার স্বাভাবিক যে যেটা সেটা বাড়লে সেটাই হয়, আর কমলে হয় তার বিপরীত। যেমন বলছি সম্পদ যেটা কি ডেবিট, যদি বাড়ে বা ডেবিটে থাকবে, কিন্তু কমলে হয় বিপরীত মানে ক্রেডিট। অপর থেকে ব্যয় স্বাভাবিকের কি ডেবিট, বাড়লে হবে ডেবিট, কমলে হবে কি বিপরীত ক্রেডিট। দেখো আয়, দায় ও মালিকানা এই যে পরে তিনটা আছে এগুলো স্বাভাবিক ব্যালেন্স কি ক্রেডিট, বাড়লে হবে ক্রেডিট আর কমলে হবে স্যার ডেবিট। খেয়াল করবে রেওয়ামিল যখন করবে এই যে কয় এটা কি, এটা তো ব্যয়, পণ্য কি আমার টাকা খরচ হয়ে যাচ্ছে ব্যয়, তার মানে ব্যয় স্বাভাবিক ব্যালেন্স কি ছিল ডেবিট, এই যেটা আমি ডেবিট পাশে বসাইছি, দেখতে পাচ্ছ কিনা বলছি। আর এই দেখো প্রাপ্য বিল কি আছে এখানে, প্রাপ্য বিল, এই প্রাপ্য বিল জিনিসটা কি সম্পদ, সম্পদ কি হয়, সম্পদ হয় ডেবিট। এই যে আমি এখানে দিয়েছি কি ডেবিট, তোমার যদি একটু বড় করে দেখায় দিই, চলো দেখতে পাচ্ছ একটু বড় করে দিলাম। দেখো তারপর কি আছে, আছে এই যে কয় খতিয়ানের চেয়ে, দেখতে পাচ্ছ যে এটা, ওহো একটু সমস্যা, ধৈর্য ধৈর্য 1 মিনিট। সিম সিম ঠিক হয়ে যা, ঠিক হয়ে যা, ঠিক হবে। পেশা বেশি পড়ে গেছে আজকের, হ্যাঁ 10 মিনিট ঠিক হয়ে যাবে আশা করি। হ্যাঁ ঠিক হয়ে গেছে রাইট। দেখো এখানে কি আছে, আছে প্রাপ্য বিল মানে সম্পদ, সম্পদ বাড়লে কি হয় বা জের কি হবে ডেবিট, টাকাটা আমরা এই যে 1,00,000 টাকা 10,000 ডেবিট পাশে বসাই, আছে কি কয় খতিয়ানে যে অপর নাম পাওনা দায়, এটা কি এটা কিন্তু দায়, তাই না। দেখো দায় কি আছে, এই যে দায় ক্ষেত্রে আছে ক্রেডিট, জের ক্রেডিট, তার মানে টাকাটা আমরা ক্রেডিট পাশে দেখো 30,000 টাকা বসিয়ে দিয়েছি। বিজ্ঞাপন কি সেটা, সেটা ব্যয়, ব্যয় কি ব্যয় বলছি স্বাভাবিক জের হয় ডেবিট, এই জন্য টাকাটা আমরা ডেবিট পাশে বসাই দিয়েছি। মূলধন কোথায় যাবে এটা, এটা হচ্ছে মূলধন কিসে পড়ে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব স্বাভাবিক যে কি হয় ক্রেডিট, এই জন্য এই যে 70,000 টাকা আমরা কোথায় বসেছি ক্রেডিট পাশে 70,000 টাকা বসিয়ে ফেলছি। কেমন আছে প্রারম্ভিক মজুদ, এটি কি এটা হচ্ছে ব্যয়, ব্যয় স্বাভাবিক বাজেট কি ছিল ডেবিট, টাকাটা এই জন্য কোন পাশে বসেছি দেখো তো ডেবিট পাশে বসায় ফেলছি। আছে 10% ঋণ, তো মানে কি দায়, দায় স্বাভাবিক ব্যালেন্স কি ছিল স্যার ক্রেডিট, তাহলে এই টাকা কোন পাশে বসাবো বসেছি ক্রেডিট পাশে। আছে বকেয়া বেতন সেটা কি দায়, দায় স্বাভাবিক ব্যালেন্স কি ওই যে লেখা আছে ক্রেডিট, টাকা বসেছি ক্রেডিট পাশে। আছে বিক্রয়, বিক্রয় মানে কি, বিক্রয় মানে আয়, আয় স্বাভাবিক ব্যালেন্স কি দেখো যায় স্বাভাবিক জের হচ্ছে কি ক্রেডিট, আমরা টাকা কোন পাশে বসাবো ক্রেডিট পাশে 80,000 টাকা বসিয়ে ফেলেছি। ছিল অগ্রিম ভাড়া, এটা হচ্ছে সম্পদ, সম্পদের স্বাভাবিক জের জন্য কি এই যে লেখা আছে স্যার এটা হবে ডেবিট, এই জন্য এটা আমি কোন পাশে 10,000 টাকা ডেবিট পাশে বসায় ফেলছি। আচ্ছা 10% বিনিয়োগ, এটাও কি সম্পদ, সম্পদের স্বাভাবিক যে হচ্ছে ওই দেখো ডেবিট, আমরা 75,000 টাকা ডেবিট পাশে বসায় ফেলছি। আছে ব্যাংক জমা, ব্যাংক জমা এটার জন্য কি এটা হচ্ছে সম্পদ, তাই না, তাহলে কি হবে এটা হবে ডেবিট, আমার 50,000 ডেবিট পাশে বসায় ফেলছি। সিম্পল। দেখো এখন কে কে বুঝো নাই বা মিললে কারো কোন কনফিউশন আছে কিনা আমায় কমেন্টস করে জানাও। আমাদের কিন্তু অলরেডি একটা সৃজনশীল প্রশ্ন একটা সিকিউ সমাধান করা শেষ। আমরা এখন যেটা যাব, আমরা পরে এই খ নাম্বার যে একটা প্রশ্ন সেই প্রশ্ন ফিরে যাব। দেখছো এটা কিন্তু রেওয়ার মধ্যে একটা প্রশ্ন আছে, এটা আমরা সমাধান করব। তার আগে তোমাদের কমেন্টস গুলো পড়ে নেই, দেখি আমাদের প্রিয় রফিকুল কি বলছে। রফিকুল বলছে ওকে, কি ওকে রফিকুল সেটা তো আমার জানাতে হবে বাবা, কি ওকে। চলো আমরা কি শুরু করি কেমন। আচ্ছা সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে রবিকুলের সমস্যা নেই, তাহলে এখন রবি বাকির এই প্রশ্নের সমাধান করবা রাইট। এইটাও কিসের রেওয়ামিলের প্রশ্ন হচ্ছে, আমি সবসময় বলি আগে প্রশ্ন বোঝাটা অত্যন্ত আবশ্যক, তুমি যদি সঠিকভাবে প্রশ্ন না বুঝতে পারো তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু তোমরা এটা করতে পারবা না।
চলো আমরা প্রশ্ন পড়ি। প্রশ্ন যেভাবে পড়বো 2 নম্বর প্রশ্ন, রাইট? আজকে আমরা 2 নম্বর সিকিউ বলছে বাদার্সের 2021 সালের 30 জুন তারিখে হিসাবে উদ্ধৃতগুলো নিম্নরূপ। বাদার্স আমার কোম্পানি আছে, এখানে সকল তার হিসাব নিকাশ দেওয়া আছে। কি দেওয়া হচ্ছে আমরা কিছু পড়ে নিই। আছে মূলধন, আছে হাতে নগদ, মানে প্রারম্ভিক। দেখো 1/7 মানে কি বছরের শুরুতে, মানে মাসের শুরুতে, এটা প্রারম্ভিক। বলছে বেতন, পদে হিসাব, সুনাম, সাধারণ সঞ্চিতি, 6% বিনিয়োগ, কয় ঋণের বকেয়া সুদ, বিনিয়োগের সুদ, হাতে নগদ 30 মানে কি শেষে, মানে সমাপনী। আছে বকেয়া বাড়ি ভাড়া, মজুদ পণ্য, মানে সমাপনী মজুদ। 30 আছে মানে কি এটা সমাপনী। বলছে লভ্যাংশ প্রাপ্তি, আছে ঋণ, আছে বিক্রয়। এরপরে আমার প্রশ্ন বলছে রেওয়া মিলে যে উদ্ধৃতগুলো কি, যে উদ্ধৃতগুলো অন্তর্ভুক্ত হবে না বলছে, তার পরিমাণ নির্ণয় করো। খ নাম্বারে বলেছে বাদার্সের সমাপনী সম্পদ ও দায় পরিমাণ, কি বলছে সমাপনী সম্পদ ও দায় পরিমাণ নির্ণয় করো, করবো কে। আর গ নাম্বারে বলেছে উপযোজিত তথ্যের আলোকে বাদার্সের একটি রেওয়া মিল প্রস্তুত করো। তাহলে দেখি তোমাদের মধ্যে যে সবার আগে বলতে পারবে কয় সঠিক উত্তর, যে এই যে তোমার ক্ষতির উদ্ধৃতগুলো আছে এর মধ্যে কোনগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, তার জন্য কিন্তু থাকবে একটা ছোট পুরস্কার। হ্যাঁ, সেই পুরস্কারটা কি থাকবে সেটা আমি এখন না, নেক্সট ক্লাসে ডিসক্লোজ করবো, নেক্সট ক্লাসে প্রকাশ করবো। দেখি কে বলতে পারবে, তুষ্মি নাকি সামিরা না রফিকুল, দেখি কমেন্টস করো। কই বাচ্চারা কমেন্টস করতে হবে তো নাকি? তুষ্মিনা, রফিকুল, সামিরা, মিথিলা কি অবস্থা? মিথিলা তো আজকে কথাই বলছে না, সে কি আমার উপর রাগ করেছে? মিথিলা তুমি কি রাগ করেছো কারোর উপরে, নাকি তোমার মন খারাপ আজকে? কথা তো বলতে হবে স্যার, কথা না বললে কেমনে হবে? ভুয়া লোকের যেমন শত্রু নাই, ভুয়া লোকের কি নাই, কোনো বন্ধুও নাই। তুষ্মি বলছে আচ্ছা না স্যার, আচ্ছা ঠিক আছে, রাগ করিনি। তোমরা রাগ না করে কথা বলছো না কেন আমার সাথে? আমার তো খুব খারাপ লাগছে, তোমার সাথে কেন কথা বলছো না? আমি তোমার সাথে গল্প করতে চাই, কথা বলতে চাই, পড়াতে চাই, তোমাদের সাথে কথা শুনতে চাই। তোমরা যদি কথা না বলো, রেসপন্স না করো, তাহলে কি ভালো লাগে বলো তো? আমার তো ভালো লাগে না, তোমাদের কেমন লাগে সেটা আমি জানি, কিন্তু আমার তো ভালো লাগে না। আচ্ছা তুষ্মি এবার বলছে সে আমার সাথে রেসপন্স করবে। ওকে স্টার্ট না, ওকে তার মানে খেলা হবে নাকি? তুষ্মি খেলা হবে, চলো এবার তাহলে বলো রেওয়া মিলে যে উদ্ধৃতগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত। খেয়াল করো, মূলধন এটা তো আসবেই, তাই না? আসবে। হাতের নগদ 1/7/2020, এটা কি প্রারম্ভিক না সমাপনী? এটা প্রারম্ভিক, এটা কি আসবে? হ্যাঁ আসবে, বলতে এখানে কি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, তার মানে কি রেড মার্ক দিয়ে রাখে, এটা কি এটার জন্য আছে, তাই না? তাই আমার এই যেটা আছে না হাতে নগদ, এটা কি এটা করত্রের মধ্যে যাবে। বসে বেতন, পদ হিসাব, সুনাম, সাধারণ সঞ্চিতি, 6% বিনিয়োগ, কয় পায়গুলো মিলে আসবে। ঋণের বকেয়া সুদ, বিনিয়োগের সুদ, হাতে নগদ 30 মানে সমাপনী, এটা কি এইটা এখানে আসবে। বকেয়া বাড়ি ভাড়া, মজুদ পণ্য, দেখো এটা কি আছে, এটা হচ্ছে সমাপনী মজুদ। কিভাবে বুঝলাম? এই 30/6/2021। তার মানে দেখো আমরা কয়টা জিনিস পাচ্ছি, দুইটা জিনিস যেগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। সেগুলো কি? এটা হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ, একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তবে খেয়াল করো, অনেকেই পরীক্ষায় কনফিউশন হয়ে যায়, বা স্যার আমার তো এখানে হাতে নগদ আছে, আমাদের মজুদ পণ্য আছে, কিন্তু আমার তো বলা নাই স্যার কোনটা প্রারম্ভিক হাতে নগদ বা কোনটা সমাপনী হাতে নগদ, বা আমার তো বলা নাই এটা প্রারম্ভিক মজুদ পণ্য না সমাপনী মজুদ পণ্য। তাহলে স্যার আমি সেটা কিভাবে জানবো? আমি কিভাবে নিশ্চিত হবো স্যার এই যে সমাপনীটা এটা প্রারম্ভিক না, এটা সমাপনী মজুদ পণ্য? এই দিয়ে খেয়াল করবা, তারিখ খেয়াল করবা। এই প্রশ্নটা কবে শুরু করেছি? 2021 সালের 30 জুন, তাই না? তার মানে কি এই শুরু হয়েছে জুলাই থেকে জুন মাসে। মনে রাখবা হিসাব বিজ্ঞানের যত অঙ্ক আছে বছরটা দুইভাবে হিসাব করা হয়, হয় জানুয়ারি থেকে ডিসেম্বর। তোমরা যত ম্যাথ করবা তার 95% ম্যাথই হবে জানুয়ারি থেকে ডিসেম্বর। বছর শুরু হবে জানুয়ারি 1 তারিখে এবং শেষ হবে ডিসেম্বর 30 তারিখে। অপরদিকে কিছু কিছু ম্যাথ থাকবে, খুব বেশি না, হাতে গোনা দুই একটা একটু প্যাচ দিয়ে দেয়। কিছু কিছু ম্যাথ থাকবে কি শুরু হবে জুলাইয়ের 1 তারিখে, শেষ হবে জুনের 30 তারিখে। ক্লিয়ার? তাহলে দেখো আমি যে হাতে নগদ 2020 বলছি, তার মানে এটা কি
এটা প্রারম্ভিক ওই বছরের শুরুতে। আবার মজুদ পণ্য 30/6/2021 মানে কি, এই যে 30/6/2021 মানে বছরের শেষ দিনে, তার মানে এটা সমাপনী। আরো ক্লিয়ার করে দেই, যদি এখানে এক থাকে, এক মানে কি শুরুতে, মাসের শুরুতে বা বছরের শুরুতে, সেটা প্রারম্ভিক। আর যদি 30 থাকে মানে শেষে, সেটা হবে সমাপনী। তার মানে আমরা দুটো জিনিস পাইলাম, একটা হচ্ছে হাতের নগদ যেটা প্রারম্ভিক, আর মজুদ পণ্য যেটা সমাপনী কত, 25,000 টাকা। চলো আমরা এখানে এটা কি করব, ম্যাথটা করব। এই ম্যাথটা করতে গেলে তোমাদের যেটা করতে হবে, একটা সাদা পেজ নিতে হবে, যেটা আমি সবসময় নেই। চলো না, তুমিও নিয়ে নাও, নিয়ে আমরা একটা বক্স করে ফেলবো। কেমন, এখান থেকে আমরা দাগটা নিলাম। এখানে আমরা লিখবো কি, লিখবো আমরা এটা করছি 2 ক, রাইট। এখানে আমরা লিখবো বিবরণ, এখানে লিখবো স্যার টাকা, এখানে লিখবো স্যার টাকা, রাইট। আর এখানে উপরে লিখবো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, বলছেন তো, হ্যাঁ, তার পরিমাণ নির্ণয়। ক্লিয়ার? তার মানে চলো আমরা কি দেখেছি, আমরা দেখেছি দুইটা জিনিস। একটা কি ছিল, একটা ছিল হাতে নগদ, এটা কি ছিল, এটা ছিল 01/7/2020। এটা কত, সেটা ছিল হচ্ছে 15,000 টাকা না। একটা ছিল কি, এটা ছিল মজুদ পণ্য। মজুদ বলতে কি, সেটা এটা ছিল সমাপনী মজুদ পণ্য। কিভাবে বুঝলাম, ডেট ছিল কি 30/6/2021। কত টাকা, 25,000 টাকা। চলো 15,000 সুন্দর করে লিখি। তার মানে এই 15 আর 25 যোগ করলে কত আসে বলতো, আসবে হচ্ছে 40,000 টাকা। তার মানে রেওয়া মিলে আসবে না, অন্তর্ভুক্ত হবে না, এমন অর্থে পরিমাণ কত, দুইটা, প্রারম্ভিক হাতে নগদ আর সমাপনী মজুদ পণ্য। 25 আর 15 যোগ করলে কত আসবে, 40,000 টাকা। দেখতে পেয়েছি তুষ্মি সবার উত্তর দিয়েছে। তুষ্মি দ্যাটস এক্সিলেন্ট, তুষ্মি কিন্তু সিরিয়াস পড়াশোনা করছে। আর যারা পড়াশোনা করে, যারা পরিশ্রম করে, তাদের কিন্তু আল্লাহ পাক কখনো নিরাশ করে না। দেখবা এদের কোনো না কোনো ভাবে ভালো ফলাফল কিন্তু পেয়ে যায়। তার ক নাম্বার কিন্তু শেষ। এইবার আমরা চলো খ নাম্বার প্রশ্ন পড়ি। খ নাম্বার কি বলেছিল, খ নাম্বার বলেছিল সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয়, রাইট। সম্পদ ও দায় বের করতে বলছে। তাহলে আমাকে এখন কি করতে হবে স্যার, আমাকে যেটা করতে হবে, এটাকে ছোট করে, বা আমাকে যেতে হবে কোথায়, গো টু হেল নাকি পরের পেজে। চলো আমরা পরের পেজে যাব। এইখানে সমাপনী সম্পদ দায়ের জন্য আলাদা করে আবার একটা কি করে ফেলতে হবে, ছক করে ফেলতে হবে। তোমরাও ছক করে ফেলো, স্কুল কলম নাও। চলো এটা করছি আমরা। খ নাম্বার, রাইট, খ। এখানে আমরা লিখবো বিবরণ, এখানে লিখবো আমরা টাকা, এখানে লিখবো আমরা টাকা। ক্লিয়ার কিনা বলো? আর আমরা উপরে লিখবো সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয়। বুঝতে পেরেছো? সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয়। কেমন, খেয়াল করো। তাহলে সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করবো। এরপর যেটা করবো, আমরা এখানে ছোট্ট করে উপর শিরোনাম লিখে দেবো কি, সম্পদ। আমরা এখানে ওই যে বললাম হাতে 5 আঙ্গুল, তোমাদের খাতে 5 আঙ্গুল মানে 5টা রিম রাখার জন্য জায়গা ফাঁকা নিচে লিখবে কি, দায়। সম্পদ ও দায় দিয়ে দাগ দিয়ে দিলে শিরোনামের জন্য। এইবার চলো আমরা দেখি প্রশ্নে সম্পদ কি কি আছে, যেগুলো আমরা বসাতে পারি। কেমন, আর এগুলো আমরা মুছে দিলাম। চলো দেখি, মূলধন এত দায়ও না সম্পদ না, তার এটা আসবে না। প্রারম্ভিক হাতের মতো এটা আসবে না, বেতন আসবে না। পদ হিসাব এটা আছে, এটা কত, 27,000 টাকা। আর সুনাম আছে 2,25,000 টাকা। দেখো পদ হিসাবটা হচ্ছে কি দায়, আর সুনাম হচ্ছে কি, সুনাম হচ্ছে কিন্তু স্যার সম্পদ, তাই না? তার মানে কত আছে দেখি, পদ হিসাব 27, সুনাম 2,25,000। চলো বসায় ফেলি পদ হিসাব। এখানে লিখবো পদ হিসাব কত টাকা,
27,000 টাকা, কেমন লিখে ফেললাম। আর সুনাম আছে কত? সুনাম আছে স্যার 2,25,000 টাকা, কেমন 25,000 টাকা বসে ফেলছি। এরপর দেখি কি আছে। আচ্ছা, সাধারণ সঞ্চিতি আর 6% বিনিয়োগ। বিনিয়োগ কিন্তু সম্পদ 1,06,000 টাকা আর সঞ্চিতি 30,000 টাকা। চলো বসায় ফেলি। বিনিয়োগ বিনিয়োগ আছে কত? 1,06,000 টাকা আর সঞ্চিতি ছিল 30,000 টাকা। আমার সাধারণ সঞ্চিতি। মনে রাখতে হবে সকল প্রকার সঞ্চিতি, এই সঞ্চিতি থাকলে সেটা কি, সেটা দায়। কটা ছিল? এখানে ছিল 30,000 টাকা। চলো আমাদের ক্লিয়ার। এরপর কি কয়, তো আমরা এখানে আসবে না। দেখি এখানে কি আছে, ঋণের বকেয়া সুদ। খেয়াল করো তো, এই যে ঋণ, তাই না, ঋণের যদি সুদ বকেয়া থাকে তো ঋণের সাথে যোগ হবে। ঋণ যেহেতু কে পাশে, দায় পাশে বসে, এর বকেয়া সুদ কোথায় বসবে? দায়রা বসে চলতে দায়, আর বিনিয়োগ সুদে যাবে কোথায়? সুদ যাবে সম্পদে। চলো তার মানে লিখবো কি এখানে আমরা, ঋণের বকেয়া সুদ কত টাকা ছিল স্যার? ছিল হচ্ছে 2,000 টাকা। অপর দিকে বিনিয়োগের কি আছে, একটা সুদও আছে। সেটা কত টাকা স্যার? সেটা হচ্ছে তোমার 3,000 টাকা। এটা তো প্রশ্নে দেওয়া আছে। চলো দেখি এরপর কি আছে। বিনিয়োগ সুদটা বসায় ফেলছি। আছে হাতে নেওয়া, তো সময় হাতে নেওয়া, এটা আসবে কত? 29,500। আর বকেয়া ভ্যারিয়েবল আছে, এটা দায়, তাই না? তো আমার চলো লিখে 29,500 আর 18,000 টাকা। 29,500 এটা কি? এখানে লিখবা সমাপনী কি মজুদ পণ্য। কত টাকা স্যার? আছে হচ্ছে 29,500, কেমন? আর এখানে যাবে একটা কি, বকেয়া বাড়ি ভাড়া। চলো দেখে নি কত ছিল আমার। 29,500 এবং 18,000 টাকা। 29,500 বসেছি, আর এই বকেয়া বাড়ি ভাড়া হচ্ছে স্যার 18,000 টাকা। লেটস গো ব্যাক আর কোশ্চেন। আছে কি, মজুদ পণ্য। এটা কি সমাপনী মজুদ পণ্য। কত টাকা স্যার? 25,000 টাকা। লভ্যাংশ প্রাপ্তি এখানে আসবে না, ঋণ এখানে আসবে। ঋণ কত? 98,000 টাকা। চলো যদি বসায় ফেলি, ঋণ কত ছিল? ঋণ ছিল স্যার 98,000 টাকা। আর আগেরটা সমাপনী মজুদ পণ্য ছিল না স্যার, ছিল এটা সমাপনী হাতে নগদ। কি ছিল এটা বলতো? সমাপনী হাতে নগদ। আর এর নিচে যেটা থাকবে সেটা ছিল স্যার সমাপনী মজুদ পণ্য। তার মানে চলো কত ছিল এটা, আমরা আবার একটু প্রশ্ন দেখে যাই। প্রশ্ন ছিল হচ্ছে 25,000 টাকা। তার মানে আমার কিন্তু এবার সম্পদ ও দায় সব বসানো শেষ। এবার যেটা করতে হবে স্যার, যোগ বিয়োগের খেলা। ক্যালকুলেটর হাতে নাও। চলো হাতে নিলাম। এইবার যেটা তোমাদের করতে হবে, যোগ করো। 2,25,000 টাকা যোগ 1,06,000 টাকা যোগ 3,000 টাকা যোগ 29,500 যোগ 25,000 টাকা। যদি যোগ করো আসবে হচ্ছে 3,88,500। এটা কি? সমাপনী সম্পদ। আর আমার এই দিকে যেটা আছে, দায় কত আছে? 27,000 টাকা যোগ 30,000 টাকা যোগ 2,000 টাকা যোগ 18,000 টাকা যোগ 98,000 টাকা। তার মানে কত আসতেছে এখানে? আচ্ছা হচ্ছে 1,75,000 টাকা। এটা হচ্ছে কি মোট দায়। খেয়াল করো, আমার মোট সম্পদ হচ্ছে 3,80,500 আর আমার মোট দায় হচ্ছে, মানে সমাপনী দায় হচ্ছে 1,75,000 টাকা। একটা সুন্দর করে লিখে দিই, কেমন? চলো লিখে দিলাম 1,75,000 টাকা। দেখো বুঝতে পেরেছো কিনা? আমার কিন্তু খ নাম্বার শেষ। কার কোন যে প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করে ফেলো, দেখি কার কি অবস্থা। তুমি বুঝতে পেরেছো কিনা বলো তো? আমরা কি 5 মিনিটের ব্রেক রাখবো, কি বলো? নাকি আমরা গ নাম্বারটা রেমিটা করবো, এরপর আমরা একটা আর্থিক বিনিয়োগ করবো, কেমন?
আহ কই বাচ্চা তো কথা বলছে না, তুষ্মি কোথায়? মিথিলা, রফিকুল, কথা তো বলতে হবে বাচ্চা, কথা বলো না কেন? দেখি মিথিলা কি বলছে। মিথিলা বলছে গ করা। ওকে ঠিক আছে, তার মানে আমার ব্রেক প্রয়োজন, আমরা গ করাবো। দেখি তুষ্মি কি বলছে। তুষ্মি বলছে বুঝছি তো স্যার, লিখতেছি। আচ্ছা ওকে ওকে, খাতে লিখতে হবে, হ্যাঁ লিখতে হবে। চলো আমরা ঘর নাম্বার করানোর পরে আমরা 5 মিনিট ব্রেক দিব প্রয়োজনে। আচ্ছা ঠিক আছে, বুঝতে হবে তুষ্মি। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করলে। আচ্ছা সামিরা বলছে যে 5 মিনিটের ব্রেক দেন। আচ্ছা ঠিক আছে, যাও আমরা তাহলে 5 মিনিট কি দেই, টি ব্রেক দেই। চল লিখে দিচ্ছি এখানে। তো এখন কি টি ব্রেক নাকি? টি ব্রেক ফর 5 মিনিটস। এরপর কিন্তু আমরা কি করব, এরপরে এসে আমরা কিন্তু ঘর নাম্বার করবো এবং আর্থিক বিনিয়োগ করবো, তখন তো ব্রেক চালু হবে না। চলো তার মানে কি এখন টি ব্রেক, লেটস গো। আমি তোমাদের আরো বড় করে দেখাই দিই, তোমরা তো পণ্ডিত। দেখো ঠিক আছে, এবার টি ব্রেক কতক্ষণ? ফর 5 মিনিটস। ওকে চলো আমরা টি ব্রেকে চলে যাচ্ছি। টি ব্রেক ইজ ওভার নাও, লেটস ব্যাক দ্য ক্লাসেস। এখন সময় কি ক্লাসে চলে আসার, আমরা শুরু করবো, রাইট? দেখি কে কি বলছে। তুষ্মি কি বলছে? ওকে তুষ্মি আছে, তুষ্মি ঘুমায় নাই, গুড, ঘুমানো যাবে না, হ্যাঁ আমরা আধা ঘন্টা টানবো, আধা ঘন্টা পর তুমি ঘুমায় যাও, খাওয়া দাওয়া করে একদম মজা মাস্তি করে ঘুমায় যাও, রাইট? চলো আমার কিন্তু কি করেছিলাম, আমরা খ নাম্বার এই বাজারের সমাপনী সম্পদ ও দায় পরিমাণটা বের করে ফেলছি, রাইট? এবার আমার ঘ নাম্বার কি বলছে, ওই বলছে তথ্যের আলোকে বাজারে একটি কি বের করতে বলছে স্যার? রেওয়া মিল। রেওয়া মিল তার আগে চলে এগুলো আমরা মুছে নেই, এগুলো বেশি দাগায় ফেলছি, একটু মুছে নেই, তাহলে আবার দাগাইতে সুবিধা হবে, কেমন? আমরা এবার রেওয়া মিলটা করবো। সব মুছে ফেললাম। তোমাদের খাতায় তো পেজ উল্টানো যায় তাই না, মুছে যাবো সব, কাটা করে ফেলো না কিন্তু, তার এক ঝামেলা, আবার সব দাগায় দোগা শেষ করে দিয়েছো। আমরা যেটা করবো এবার কি করবো, একটা রেওয়া মিল করবো। যদি রেওয়া মিল করতে চাই তাহলে আমাকে যেটা প্রথমে করতে হবে, চলো রেওয়া মিল করতে যেটা করতে হবে, প্রথমে এইটা একটু উপরে নিয়ে ভালো পেজ নিয়ে নিতে হবে, রাইট? পেজ নেওয়ার পরে এখান থেকে একদম এই মাথা পর্যন্ত, একদম এখান থেকে এই মাথা পর্যন্ত কি নিবা, ঘরটায় নিবা। কিসের জন্য? রেওয়া মিলের জন্য। প্রথমটা কি ক্রেডিট টাকা, পরেরটা ডেবিট টাকা আসবে, খতেন পৃষ্ঠা। ওকে এখানে যাবে তোমার কমিক ন। আমার দাগগুলো না কেন কখনো যে সোজা হইতে চায়, একটা ঝামেলা, বুঝছো? তোমার সাথে কোনো এরকম হয় কিনা বলো তো, যে দাগগুলো তোমরা সোজা করতে পারতেছো না। এটা কি করবো আমরা? রেওয়া মিল, রাইট? এইখানে কি লিখবো আমরা? লিখবো হিসাবের কি, হিসাবের নাম। অনেক জায়গায় বা বই ব্যাগে লিখে থাকে একটা নাম হিসেবে লিপিবদ্ধ করে, এটাকে বলবো স্যার বিবরণ। লিখবো খতেন পৃষ্ঠা, ডেবিট, এখানে লিখবো কি স্যার? ক্রেডিট, রাইট? আর এখানে লিখবো আমরা কমিক, মানে এটা কি সিরিয়াল নাম্বার, কমিক। লেখা শেষ। এইবার চলো আমরা আমাদের প্রশ্নে ফিরে যাই। প্রশ্ন দেখি আমার কি কি ছিল এখানে। প্রশ্নের মধ্যে প্রথমেই ছিল স্যার মূলধন। কি ছিল? মূলধন। এটা কত? 1,20,000 টাকা আসবে? আসবে। ছিল প্রারম্ভিক হাতের নগদ, এটা তো এখানে আসবে, মানে এটা কি, এই টাকাটা তার আমার দরকার নাই। ছিল আমার মূলধন 1,20,000 টাকা। চলো এখানে 1 নাম্বার দিয়ে লিখবো কি, মূলধন। কত টাকা ছিল স্যার? ক্রেডিট পাশে বসে মালিকের সত্ত্বে কত? 1,20,000 টাকা। 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে স্যার বেতন। চলো দেখি সেটা কত আছে। বেতন আছে হচ্ছে গিয়ে তোমার 7,000, পদ হিসাব আছে কত? 20,000। চলো লিখে ফেলি।
বেতন হচ্ছে তোমার 7,000 টাকা ব্যয়, আর পদ হিসাবে ছিল কত? ছিল 20,000 টাকা। 3 নাম্বার লিখে ফেলি, পদেয় হিসাব। পদেয় হিসাব আমাদের কিন্তু কাছাকাছি কথা, সিনোনিম, হ্যাঁ, একই জিনিস। বেতন হিসাব পদ হিসাব বসাই বলছি। দেখে তার কি আছে এখানে, এটা একদম এই পাশে নিয়ে আসি, তাই হিসাব করতে বাবা নড় করতে হয় না, নড়চড় করে তোমাদের সমস্যা হয়। দেখো আমরা পদের সাথে বসে ফেলছি, এর পাশে কি সুনাম আর সাধারণ সুদ। সুনাম আছে 2,25,000 টাকা, সাধারণ সুদ 30,000 টাকা। চলো আমরা বসাই সুনাম কি, এরপর সুনাম, তাই না? সুনাম। আর পরটা ছিল কি? পরটা ছিল স্যার সাধারণ সঞ্চিতি। কেমন? সুনাম হচ্ছে যেহেতু সম্পদ, এর পাশে 2,25,000 টাকা, আর সাধারণ সঞ্চিতি কত? ক্রেডিট পাশে যা বসবে 30,000 টাকা। বসায় ফেললাম। এরপর কি ছিল? সাধারণ সঞ্চিতি বসায় ফেলছি, ছিল 6% বিনিয়োগ আর কয় কত? 1,06,000 আর 1,00,000 টাকা। চলো বসায় ফেলি, দেব 6 আর 7, তাই না? কি দিব প্রথমে? কি চলো তো, বিনিয়োগ। 6% কি ছিল? বিনিয়োগ। আর এইখানে 8 নাম্বারে লিখবো কি আমরা? কয়। বিনিয়োগ ছিল সম্পদ, এই জন্য এর পাশে বসাবো কত? 1,06,000 টাকা। আর কয় যেহেতু ব্যয়, এটাও ডেবিট, এই পাশে বসাবো কত? ব্যয় পাশে বসাবো 1,00,000 টাকা। তার মানে আমার কিন্তু এই পাশ বাম পাশ সবগুলো বসানো শেষ। এই পাশে ডান পাশে কি আছে? ঋণের বকেয়া সুদ আর বিনিয়োগ সুদ 2,000 আর 3,000 টাকা। চলো আমরা লিখে ফেলি। পক্ষান্তর 9 আর 10 নম্বর দিয়ে আমরা লিখবো ঋণের বকেয়া সুদ, তাই না? আর এটা কত টাকা ছিল? 2,000 টাকা। যেহেতু সুদ, ঋণের সুদ, এটা কি দেই নাই, দায় পাশে বসে যাবে। একটা ছিল স্যার বিনিয়োগের সুদ। কি আছে? বিনিয়োগের সুদ। কত টাকা স্যার? ছিল হচ্ছে 3,000 টাকা। দেখো বসায় ফেললাম। এইবার চলো আর কি আছে? আছে হাতে নেওয়া, তো সব হাতে নেওয়া এখানে বসবে, আর বকেয়া বাড়ি ভাড়া। তার মানে দুই বসাবে, একটা কি হাতে নোট বসবে আর বকেয়া বাড়ি ভাড়া বসবে। চলো হাতে নোট ছিল 19,500, বসিয়ে ফেলি। 11 আর 12 দিয়ে পক্ষান্তর আমরা লিখি, হ্যাঁ, লিখবো আমরা সমাপনী হাতে নগদ, রাইট। আর নিচে যেটা ছিল সেটা কি? বকেয়া বাড়ি ভাড়া। দেখি তো আমারগুলো কত ছিল স্যার? একটা ছিল হচ্ছে তোমার 19,500, একটা ছিল 18,000 টাকা। চলো বসে ফেলি। 29,500, একটা ছিল স্যার হচ্ছে 18,000 টাকা। চলো একটু লেখাটা আমরা একটু উপরে তুলে দিই, আমাদের কি হবে বুঝতে সুবিধা হবে। এরপর কি ছিল? এরপর দেখতে পাচ্ছি মজুদ পণ্য, না সমাপনী মজুদ পণ্য, এটা তো এখানে আসবে। সেটা কত ছিল? সেটা ছিল তোমার হচ্ছে এই 25,000, আর লভ্যাংশ প্রাপ্তি হচ্ছে 2,000 টাকা। চলো আমরা এখানে বসায় ফেলি 13 এবং 14 নাম্বার দিয়ে সমাপনী মজুদ পণ্য, রাইট, কত হাজার টাকা? চলো আমরা যদি সমাপনী মজুদ পণ্য ছিল হচ্ছে 25,000 টাকা, আর লভ্যাংশ প্রাপ্তি ছিল 2,000 টাকা। কেমন? সমাপনী মজুদ পণ্য তাহলে যাবে কত? এই 25,000 টাকা। আর ঠিক পরটা কি? লভ্যাংশ প্রাপ্তি। যেহেতু প্রাপ্তি পাইছো আয়, এটা চলে যাবে কেট পাশে, মানে আয় পাশে। কত টাকা ছিল? 2,000 টাকা। কেমন? চলে দেখি এরপর কি আছে। এর পাশে ঋণ 98,000 টাকা, আর বিক্রয় 1,68,000 টাকা। চলো বসায় ফেলি 15 নাম্বার আর 16 নাম্বার দিয়ে। এটা ছিল ঋণ, এটা ছিল কি? বিক্রয়। ঋণ ছিল কত স্যার? ঋণ ছিল 98,000 টাকা, আর বিক্রয় ছিল কত? 1,65,000 টাকা, তাই না? তাও আমি আবার চেক করে নেই, দেখি তো কত আছে। হ্যাঁ, না, এই যে বিক্রয় আছে 1,68,000 টাকা।
বিক্রয়তা কত লিখতে হবে? বিক্রয় লিখতে হবে 1,68,000 টাকা। এইবার আসো আসল খেলা। কিসের খেলা জানো? যোগ বিয়োগের খেলা। চলো ক্যালকুলেটর হাতে নাও, নিয়ে আমরা এবার যোগ বিয়োগ গুলো করে ফেলবো। যোগ বিয়োগ যোগ করে ফেলি। চলো আগে আমরা কেট পাস গুলো সহজ কত ছিল? 1,20,000 যোগ 30 আর 20 50,000 যোগ 2,000 যোগ 18,000 যোগ 2,000 যোগ 98,000 যোগ 1,68,000। তার মানে এই সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমার সাথে কত স্যার? হচ্ছে আমার 4,58,000 টাকা। কেমন? দেখো এরপর আমরা যদি এইট পার যদি কত আসে, চলো 7,000 যোগ 2,25,000 যোগ 1,06,000 যোগ 1,00,000 যোগ 3,000 যোগ 29,500 যোগ 25,000। দেখো এই সবগুলো যদি আমি যোগ করি আমার আসতে হচ্ছে এখানে কত? 4,95,500। এই খেয়াল করে খেলাটা কিন্তু এখানে, রাইট? আমার এই ডেবিট শব্দ যোগ করলে কত আসছে? 4,95,500। কিন্তু আমার ক্রেডিট শব্দ যোগ করলে কত আসতেছে? হচ্ছে আমার 4,58,000 টাকা। তাহলে শর্ট কত? শর্ট হচ্ছে তোমার 7,500। এই ম্যাথ একটা কারণ কি, যে কোনো সময় এরকম পরীক্ষায় সমস্যা হয়ে যায়, সবগুলো যোগ বিয়োগ করার পর ম্যাথ মিলছে না, তাহলে আমি যেটা করব, সুন্দর করে এইখানে একটা এমন লাগবে, শতক দিয়ে লাগবা হচ্ছে কি অনিশ্চিত হিসাব। কি লিখবা? অনিশ্চিত হিসাব। দেখো কোন পাশে শর্ট? শর্ট হচ্ছে স্যার আমার কি পাশে কত টাকা শর্ট? 37,500। শর্ট যেটা আছে সেটা লিখে এখানে সুন্দর করে নিচে লিখে দিবা। কত লিখবা? যেটা দুই পাশে বড় ছিল 4,95,500 দিয়ে এই যে টেন দিলেই দেখো ম্যাথটা কিন্তু শেষ। আবার বলছি, যখন দেখবা তোমার সব ঠিকঠাক আছে তাও দুই পাশে মিলছে না, ডেবিট কে সমান হচ্ছে না, সেটা তোমরা কি করবা? সেক্ষেত্রে তোমরা যেটা করবা, আগে গেট পাসটা করবা, ডেবিট পাস যোগ করার পর দেখবা দুই পাশ সমান না হলে দেখবা একটা বড় বা একটা ছোট আছে, তাহলে ডেবিট বা ক্রেডিট যে পাশে অ্যামাউন্টটা বড়, সবচেয়ে বড়, সেটা দুই পাশে বসাবা। ধরো ডেবিট পাশে বসাইছিলাম কত? 4,95,500, কিন্তু ক্রেডিট পাশে 4,95,500 ছিল না, কম ছিল। তাহলে যেটা বড় 4,95,500 টাকা বড়, সেটা আমি দুই পাশে বসিয়েছি। আর যেহেতু কম, কত কম? ক্রেডিট পাশে কম হচ্ছে 37,500 টাকা, এটা ক্রেডিট পাশে বসিয়ে দিয়েছি। যে পাশে কম সেটা ওই পাশে বসাবা। কত বসাবা? যতটুকু কম ততটুকু বসাবা। আর নামটা দিব কি? নামটা দিব স্যার অনিশ্চিত হিসাব। দেখো ধরতে পারছো কিনা বলো? সামিরা, রফিকুল, আমাদের কিন্তু অলরেডি দুইটা প্রশ্ন সমাধান করা শেষ। কেমন? আমরা কি আরেকটা করতে পারি এখন? যদিও এটা প্রশ্ন বারবার করে এসেছি, আমরা একটা আর্থিক অবস্থা বিবরণী সিকিউ সমাধান করব। চলো, কই সবাই কি ঘুমিয়ে গেল নাকি? এই যে মিথিলা, হ্যাঁ চলে আসছে। মিথিলা বুঝতে পেরেছে। রফিকুলের কি অবস্থা? রফিকুল, সামিরা, সামিরা কি 5 মিনিটে ব্রেক দেখি হাও হয়ে গেলা? সামিরা কই? সামিরা ব্রেক তো 5 মিনিট শেষ অনেকক্ষণ আগেই, তুমি তখন রেসপন্স করতেছো না। মা, তোমার রেসপন্স করতে হবে। মিথিলার অ্যাকাউন্ট কি দুইটা দেখাচ্ছে? মিথিলা আক্তার 2 নামে দেখাচ্ছে। দেখি আমার তুষ্মি কি বলছে। আচ্ছা তুষ্মি, ওকে ঠিক আছে, তুষ্মি বুঝতে পেরেছে। আমরা এবার যেটা করব, আমরা এবার একটা আর্থিক অসুবিধার সমাধান করব। যদিও এটা আর্থিক অসুবিধা আমি বোধ করেছি, আর যেহেতু সমস্যা সমাধান ক্লাস, প্রচুর সমস্যা নিয়ে আলোচনার কথা ছিল। তোমরা যেমন দুষ্টু, পড়াশোনার মধ্যে নাই, তোমাদের সমস্যাও নাই। দেখো এই যে 3 নাম্বারটা প্রশ্ন আছে, রাইট? এখন তোমরা আমাকে কমেন্টস করে জানাবা এই সালমানের প্রাইস 2022 সালে 31 ডিসেম্বর তারিখে রেওয়ামিটা নিম্নরূপ। রেওয়ামিটা আছে এখানে, সমন্বয় আছে, কিছু কথা বলা আছে। আগে বলো এটা কোন অধ্যায় থেকে আসছে? ফার্স্ট প্রশ্ন, এই প্রশ্নটা কোন অধ্যায় থেকে এসেছে? আমাকে কমেন্টস করে দ্রুত জানাও।
1 মিনিট সময় দিলাম প্রশ্ন পড়ার জন্য। আর যাদের প্রশ্ন পড়তে অসুবিধা হচ্ছে, ফোনে একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়ার পর তোমরা যেটা করবা, ক্যামেরা একটু জুম করলেই বা স্ক্রিনশট একটু ছবিটা জুম করলেই পড়তে পারবা। এখন দেখো প্রশ্ন কত বড় না, আমি চাইলেও এর চেয়ে যদি বড় বড় করে প্রশ্ন লিখি, এই বোর্ডে তুলি, যেটা হবে প্রশ্নটা 1 পেজে আঠানো সম্ভব না, তখন প্রশ্নটা 2-3 পেজে ঢুকাই দিতে হইব। আর 2-3 পেজে আসলে প্রশ্নটা করলে না, তখন প্রশ্ন ম্যাথ সমাধান করা যাবে না। হ্যাঁ, তুমি সঠিক উত্তর দিয়েছ। এটা আর্থিক বিবরণী চ্যাপ্টারের একটা প্রশ্ন। আর্থিক বিবরণীতে কিন্তু তোমাকে প্রশ্ন উত্তর দিতে বাধ্যতামূলক। তোমাকে অবশ্যই আর্থিক বিবরণীতে কি করতে হবে? প্রশ্ন উত্তর দিতে হবে, বেশি কোনো সন্দেহ নেই। তার মানে আর্থিক অবস্থা বিবরণী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা এটা সমাধানে যাই, কেমন? এটা করলে ছুটি, এটা করলে কি ছুটিও ভাই ছুটি, আজ আমাদের ছুটি। চলো দেখি প্রশ্নটা কি বলছে। বলছে সালমান এন্টারপ্রাইজ 31 ডিসেম্বর 2022 সালে কিছু রেওয়ামিল কথা আছে উত্তম মূলধন, 10% ঋণ, ব্যাংক জমা, আসবাবপত্র, দেনাদার পাওনাদার, বেতন, যন্ত্রপাতি, হ্যাঁ, ভাট্টা, আরো কি আছে ক্রয় ও বিক্রয়, প্রারম্ভিক মজুদ, শেষে মোট টাকা বলা আছে। নিচে 4টা সমন্বয়ের কথা বলা কি আছে, 4টা সমন্বয়ের কথা বলা। সেগুলো কি? বলছে সমাপনী মজুদ 25,000 টাকা, যার বাজার মূল্য 30,000 টাকা, যেটা কম সেটা নেব। বলছে বিক্রয় ফেরত 10,000 টাকা, ওকে, হিসাবভুক্ত হিসাবভুক্ত করতে হবে। বলছে স্থায়ী সম্পদে 10% অবশ্যই ধার্য করবো। বলছে বেতন 2 মাসের বকেয়া রয়েছে। ক নাম্বার বলেছে যন্ত্রপাতির নিট মূল্য কত। খ নাম্বার বলেছে মোট মূল্য 1,05,000 টাকা ধরে নিট মূল্য বা ক্ষতি বের করো। গ নাম্বার সালমান এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা যেটা করব, আমরা এই ক নাম্বার করবো। কি নাম্বার করব? ক নাম্বার, যন্ত্রপাতি নিট মূল্য আমরা আগে বের করব। ওকে, চলো আমরা বের করি। আমরা প্রথমে যেটা করবো, আগে একটা এরকম ফাঁকা পেজ নিয়ে নিব, তোমরাও নিয়ে নাও, স্ক্যান নাও, ধুমাধুম দাগ টেনে ফেলো, হ্যাঁ, ধাম দাগ টেনে ফেলতে হবে। আমরা কি করছি? 3 ক করছে, রাইট? ওকে, চলো লিখে ফেলো বিবরণ। এই পাশে লিখব কি? টাকা, রাইট? 3 কিন্তু কি? ক। তার মানে কি করতে বলছে? যন্ত্রপাতি নিট মূল্যটা বের করতে বলছে। চলো আমরা প্রশ্ন দেখি যন্ত্রপাতির মূল্য কত দেওয়া আছে। বলছে যন্ত্রপাতির মূল্য দেওয়া আছে কত? এই 1,10,000 টাকা। এর উপর কত পার্সেন্ট অবশ্যই? বলছে 10% অবশ্যই ধার্য করো। চলো তারপর যন্ত্রপাতি লিখবো আমরা কত? 1,10,000। নিট মানে কি? সকল কিছু বাদ দিয়ে যোগবিয়োগ করার পরে যা অবশ্যই থাকবে তাই তো নিট, তাই না? যেহেতু জন্য দেওয়া আছে 1,10,000 টাকা, এখানে বাদ দিব মাইনাস পুঞ্জীবিত কি অবচয়, সেটা আবার কত, রাইট? খেয়াল করো, আমাদের আবার প্রশ্ন ফিরে যেতে হবে। যেহেতু আমাদের যন্ত্রপাতি ছিল 1,10,000 টাকা, এর 10% কত আসবে? 11,000 টাকা, তাই না? কিন্তু 11,000 টাকা বসানো যাবে না। কেন বসানো যাবে না? যদি রানসি কবে? 1/7/2022। তারপরে যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে কতদিন? দেখে 7, 8, 9, 10, 11, 12। তারপরে যদি ব্যবহার করছি কত? 6 মাস, তাই না? তার মানে আমি কি এটা পুরো বছর দিতে পারবো না? ক্যালকুলেটর হাতে নাও। এই 1,10,000 টাকার এই যদি তুমি 10% আসবে কত? 11,000 টাকা। এটাকে যদি তুমি 5 দিয়ে ভাগ, মানে 12 দিয়ে ভাগ দাও আর 6 দিয়ে গুণ দাও, পাবা কত? 5,500 টাকা। তার মানে এটা হচ্ছে 5,500 পুঞ্জীবিত অবচয়। এটাকে তুমি যে 1,10,000 টাকা বিয়োগ দিয়ে দাও, পাবা হচ্ছে 1,04,500 টাকা। এটাই হচ্ছে কি? নিট যন্ত্রপাতির মূল্য। চলো লিখে ফেলো, নিট যন্ত্রপাতির মূল্য। তার মানে ক সঠিক করতে কি আসবে? শুধু আসবে হচ্ছে 1,04,500 টাকা। ক্লিয়ার স্যার? যখন নিট বলবে, নিট মানে কি? সকল কিছু যোগ বিয়োগ করার পর যা অবশ্যই থাকবে সেটা হচ্ছে কি স্যার? সেটা হচ্ছে স্যার নিট। ইটেন ক্লিন? ওকে, চলো আমরা যেটা করবো এখন, আমাদের ক শেষ, আমরা খ নাম্বার বলছে মোট লাভ 1,05,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি বের করো। এটা করতে গেলে আমাকে যেটা করতে হবে,
একটু যদি আমরা মুছে নেই, তাই না? কি করব, মুছে নেই। কারণ আমাদের এখন সহজ ছিল, তোমার পারবা আশা করি। এসে তোমার যদি নোট লাগে বলবা, আমি দিয়ে দিব। বুঝতে পেরেছ? তুমি লাগে বলবা আমাকে, আমি দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। আমরা করব খ। আমরা করব খ। কি বলছে? বিশদ আয় বিবরণী, তাই তো? এখানে প্রশ্ন কি দেওয়া ছিল? দেওয়া ছিল স্যার মোট লাভ, সেটা কত টাকা? চলো প্রশ্ন দেখি, সেটা দেওয়া ছিল এই যে 1,05,000 টাকা। তাহলে আমরা এখানে বসাই ফেলবো ছোট্ট করে 1,05,000 টাকা। আর তোমরা জানো আর্থসামাজিক ঘর করা লাগে, আর্থসামাজিক ঘর লাগে 3টা, 2টা ঘরে কিন্তু আর্থসামাজিক করা যায় না, তাই না? তার মানে একটা টাকা ঘর করতে হবে। লেটস সি, টাকা টাকা টাকা, আর্থিক অবস্থা ঘর কটা করতে হয়? 3টা, টাকা টাকা টাকা, রাইট? চলো এই পাশে দাগ দিয়ে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ না, দাগ দিয়ে দিচ্ছি। এবার দেখো তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে, তাই? টাকা 3টা হবে, টাকা টাকা টাকা। এইবার চলো, মোট লাভ যেহেতু বলা আছে, আমরা কি করবো এবার? আমরা এখানে লিখে দিব কি? চলো আমরা এখানে লিখে ফেলবো বাদ, ছোট ছোট করে লিখবো যাতে আমাদের পেজে হয়ে যায়। বাদ পরিচালন ব্যয়। কি? পরিচালন ব্যয়। এই জন্য সবচেয়ে বেশি জায়গা রাখবা, রাইট? আর একদম নিচের দিকে এখানে লিখবা যোগ অন্যান্য আয়। কি? অন্যান্য আয়। কেমন? আর এখান থেকে বাদ দিবা কি? বাদ দিবা হচ্ছে অন্যান্য ব্যয়। ক্লিয়ার? চলো অন্যান্য ব্যয় এই যে লিখে ফেলছিলাম। মানে মোট লাভ থেকে পরিচালন আয় খুব একটা বেশি থাকে না পরীক্ষায়, খুব রেয়ার কেস। তারপর যদি থাকে সেটা অন্য আয় বসাইলেও চলে। তার মানে পরিচালন ব্যয় বাদ দিবা, যোগ অন্যান্য আয় বাদ দিবা অন্যান্য ব্যয়। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কি তোমার? হচ্ছে তোমার নেট লাভ বা ক্ষতি। দেখি তো আমাদের মাঝে কে কমেন্টস করেছে? রফিকুল। আচ্ছা রফিকুল নেট, আচ্ছা ও নোট লাগবে। ওকে রফিকুল, আচ্ছা তোমাদের নোট আমি দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, যাদের যা লাগবে বলবা, তোমাদের জন্য তো আমি আছি না, সব দিয়ে দেবো। আচ্ছা চলো দেখি। তার মানে আমার এখানে কি আছে দেখি তো। সময় ওগুলো মাথায় রাখবা। সময় কি ছিল? মজুদ পণ্য। হ্যাঁ, এটা এখানে লাগবে না। আছে বিক্রয় ফেরত, এখানে 10,000 টাকা, এখানে আসবে, এখানে এটা আসবে না। আছে স্থায়ী সম্পদ অপচয়, অপচয় এখানে আসে, অপচয় এখানে আসে। পরিচালন ব্যয় বসে, বেতন বকে আছে, মাথায় রাখবা। এই সমন্বয় গুলা কাজ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। উত্তর মধ্যে এখানে কাজ কাম নাই, 10% ঋণ। ঋণ আছে, ঋণে কি আছে? ঋণ যেহেতু আছে, ঋণের সুদ। ঋণ যেহেতু ঋণের সুদ কি আসবে? ডেবিট, তাই না? কত টাকা? 1,00,000 টাকার 10%। তার মানে এটা কি? এটা হচ্ছে কিন্তু তোমার ব্যয়। এই যেখানে অন্যান্য ব্যয়ের মধ্যে লিখতে হতো, এই যে একটু উপরে তুলে নেই। চলো এখানে লিখবো কি আমরা? এখানে আমরা লিখবো ঋণের সুদ। ক টাকা? 1,00,000 টাকা ছিল, কত পার্সেন্ট? 10%। সেটা কত ছিল? থাকবে হচ্ছে 10,000 টাকা। দাগগুলো ছোট হয়ে গেছে, দাগগুলো চলে বড় করে নেই। চলো তারপর এটা করে ফেলেছি। আমার ঋণের সুদ কিন্তু বের হয়ে গেছে। তারপর ছিল ব্যাংক জমি, এটা এখানে আসবে না। আসবাবপত্র আসবে না, তবে আসবে না। কিন্তু আসবাবপত্রে কি আছে? স্থায়ী সম্পদ 10% অবচয়। যেহেতু আসবাবপত্র স্থায়ী সম্পদ 1,20,000 টাকা, 10% কত? 10% হচ্ছে তোমার 12,000 টাকা। তার মানে আসবাবপত্র অবচয় এখানে আসবে। আসল অবচয় কি? অবচয় যায় পরিচালন ব্যয়। লেখো আসবাবপত্রের কি অবচয় কত টাকা? 1,20,000 টাকা, 10% আসবে স্যার 12,000 টাকা। এরপর কি আছে? ধ্যান পাউন্ড এখানে আসবে না। বেতন, রাইট? বেতন, বেতন আছে কত? 20,000 টাকা। 20,000 টাকার মধ্যে আবার কি বলছে? বলছে বেতন 2 মাসের বকেয়া আছে। তাহলে কি করতে হবে? এই জায়গাটা হাতে নাও। তাহলে যেহেতু পুরো ম্যাট্রিক 1 বছর 12 মাসের, এর মধ্যে যেহেতু 2 মাস বাকি আছে, তার মানে এই প্রশ্নটা আছে কত মাসের? 10 মাসের। এই 20,000 ভাগ 10 কি দিবা? 2। তার মানে বকেয়া বেতন আছে কত দিনের? 2 মাসে। আর এখানে 20,000 আছে 10 মাসের। তাহলে 20,000 10 ভাগ দিয়ে আসবে কত? 2,000 টাকা 1 মাসের। 2 মাসে কত? 2 মাসে আসবে হচ্ছে 4,000 টাকা। কেমন? চলো আমরা এখানে লিখে ফেলি।
এখানে লাগবে ছোট্ট করে বেতন 20,000 টাকা, রাইট? লাগবে যোগ বকেয়া, বকেয়া কত আসবে? 4,000 টাকা। তার মানে আমার মোট বেতন যে দাঁড়াবে কত? দাঁড়াবে স্যার 24,000 টাকা। ক্লিয়ার? চলো এরপর যে আমাদের কি ছিল, দেখো যন্ত্রপাতি ছিল, যন্ত্রপাতি এখানে আসে না, যন্ত্রপাতি অপচয়টা এখানে আসে। যন্ত্রপাতি অপচয় কত আসবে? 1,10,000 টাকার 10%, মানে তার অর্ধেক আবার। তাহলে এখানে আমরা লিখবো ছোট্ট করে যন্ত্রপাতি অবচয়, সেটা কত? ওই যে কণা ভেগেছিলাম 5,500। ক্লিয়ার? এরপর কিছু দেখো তো আছে ভাট্টা, ভাট্টা কত? কেট পাশে 5,000 টাকা। তার মানে এটা কি? ভাট্টা প্রাপ্তি। এটা যাবে কোথায়? অন্যান্য আয়। ক্রয় বিক্রয় যাবে না, পারমিট মজুদ আসবে না। আর এখানে তো বাকি কিছুই নেই। চলো ভাট্টা আমরা একটু বসাই ফেলি। ভাট্টা কত আছে? 5,000 টাকা। তাহলে এই যে অন্যান্য আয় বসাবো কি? ভাট্টা প্রাপ্তি। কেমন? যেটা এখানে একটা অ্যামাউন্টে আছে সবসময় বসায় ফেলবো তৃতীয় ঘরে। আর অপর দিকে ঋণের শুধু একটাই ছিল, এটা আমরা বসায় ফেলবো কোথায়? এই যে এইখানে বসায় ফেলবো 10,000 টাকা। চলো দেখি কবে আসবে না, সব বসায় ফেলছি, বিক্রয় থেকে আসবে না। তাহলে আমার তো কিছু নাই, এবার আসলে আমার যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমি যেগুলো যোগ করি, দেখো কত আসে, কেউ হাতে নাও। তোলো 12,000 যোগ 24,000 যোগ 55,000, যদি যোগ করেছে 5,500, যদি যোগ করে আসে কত আসে? আমার 41,500, রাইট? এখন এগুলো যে পরিমাণ ব্যয় হয় আমি বাদ দেব কই থেকে? 1,05,000 থেকে আমি বাদ দেব 41,500। তাহলে আমার থাকবে 63,500। এই 63,500 যে বের করলাম না, এটাকে স্যার বলে পরিচালন মুনাফা। কি বলে? পরিচালন মুনাফা, রাইট? এখন এখানে যদি আমি 5,000 টাকা যোগ করি কত আসবে? আসবে হচ্ছে 68,500। আর এখান থেকে যদি আমি ঋণের সুদটা কি করি? বাদ দিয়ে দেই। কত টাকা ছিল? 10,000 টাকা। তাহলে আসবে আমার 58,500। দেখো এটা যদি পজিটিভ ফিগার আছে, প্লাস আকার আছে, মানে এটা কি হয়েছে? এটা হচ্ছে স্যার নিট লাভ। চলো নিট লাভ বা মুনাফা। এটা যদি মাইনাস ফিগার থাকতো তাহলে কি আসতো? এটা আসতো ক্ষতি। তার মানে সঠিক উত্তর আসবে কত? সঠিক উত্তর আসবে স্যার 58,500 টাকা। এটা ভালো করে লিখে দিই, 58,500। ক্লিয়ার? দেখো বুঝতে পেরেছো কিনা? কমেন্টস করো। আমাদের কিন্তু আর গ নাম্বারটা বাকি আছে, গ নাম্বারটা আমরা করবো। কেমন? তস্মি, রফিকুল, সামিরা, মিথিলা, কই? বাচ্চাদের কোনো কমেন্টস নাই, বিষয়টা প্যাথেটিক। কমেন্ট চাই, কমেন্টস। তার মানে আমার খ নাম্বার কিন্তু শেষ। হ্যাঁ, এইবার আমরা যাব ক নাম্বারে। কোথায় যাব? ক নাম্বারে। এটা আমরা ওই পাশে তুলে রেখে দিই, রাইট? একদম ছোট্ট করে রেখে দিয়েছি। আমাদের এবার ঘ নাম্বার করতে বলছে কি? আর্থিক অবস্থার বিবরণী। আমরা আর্থিক বিবরণীটা করবো, রাইট? কে কমেন্টস করলো আবার দেখি? কমেন্টস করেছে মিথিলা। মিথিলা জি স্যার, মানে সে এখনো জেগে আছে। গুড, মিথিলা ঘুমায় নাই। চলো আমরা করবো এবার আর্থিক অবস্থার বিবরণী, রাইট? তারপর কিন্তু বরাবর করতে হবে কয়টা? আর্থিক বিষয় করতে হবে 3টা, রাইট? চলো আমরা করবো এটা গ। গতে এখানে লিখবো আমরা বিবরণ। এখানে লিখবো টাকার কথা থাকবে টাকা, টাকা। এখন লিখবো কি? টাকা। তাহলে আমরা প্রথমে শিরোনাম লিখবো কি জানো? শিরোনাম লিখবো আমরা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে কি ছিল? সম্পদের মধ্যে ছিল হচ্ছে আমার আসবাবপত্র,
পত্র কত টাকা ছিল? ছিল 1,20,000 টাকা। এখান থেকে আমরা বাদ দেব কি? বাদ দেব মাইনাস পুঞ্জীবিত অবচয়। কত টাকা ছিল? সে 10% মানে 12,000 টাকা। তাহলে 1,12,000 থেকে 12,000 টাকা বাদ থাকবে কত? 1,08,000 টাকা। আরেকটা সম্পদ ছিল, সেটা কি জানো? এটা ছিল যন্ত্রপাতি। সেটা কত ছিল স্যার? ছিল 1,10,000 টাকা, রাইট? এখান থেকে বাদ দিতে হবে পুঞ্জীবিত অবচয়। সেটা কত ছিল? অর্ধেক মানে 5,500। বাদে থাকবে হচ্ছে 1,04,500। এই দুটাই হচ্ছে কি? স্থায়ী সম্পদ। আর তুমি স্থায়ী সম্পদ নাই, তাই না? এগুলো জন্য যোগ করি। এই 1,08,000 যোগ 1,04,500 যোগ করলে পাবো আমরা 2,12,500। ক্লিয়ার? এটা হচ্ছে আমার কিন্তু কি? স্থায়ী সম্পদ। চলো দেখি আর কিছু আছে কিনা, একটু মুছে দিই, তাহলে হিসাব করতে আমার সুবিধা হবে। দেখো এখানে আর কি আছে? আসবাবপত্র বসাইছি, ছন্দপতি বসাইছি। এবার বসাবো আমরা কি? চলতি সম্পদ। চলতি সম্পদ কি আছে? আছে ব্যাংক জমা 40,000 টাকা। চলো এবং শিরোনাম দেব কি? শিরোনাম দেব আমরা চলতি সম্পদ। এর মধ্যে আছে কি? আছে ব্যাংক জমা। কত টাকা স্যার? 40,000 টাকা। আছে সমাপনী মজুদ পণ্য। মজুদ পণ্য সেটা কত টাকা? হচ্ছে 25,000 টাকা। কই আছে? এই যে দেখো সমন্বয়ে বলা আছে সমন্বয় 25,000 টাকা, আর হচ্ছে 30,000 টাকা। তার মানে যেটা কম, 25,000 টাকা কম, 25,000 টাকা মানে নেবো, রাইট? বসাইছি। বারটা এখানে বসবে না, বেতন বসবে না, কয় বিক্রি বসবে না, মজুদ এগুলো কিছুই বসবে না। দেখো আছে কি একটা দেনাদার। দেনাদার কত টাকা ছিল? 75,000 টাকা। তবে কথা আছে এর মধ্যে 10,000 টাকা কি বিক্রয় ফি হচ্ছে, হিসাবভুক্ত হয়নি। তার মানে কিন্তু খেলা আছে, রাইট? চলো আমি এখানে লিখে ফেলবো দেনাদার কত টাকা? 75,000। যেহেতু হিসাবভুক্ত হয়নি মানে অলিখিত, তাহলে মাইনাস আমরা লিখবো কি? বিক্রয় ফেরত। হিসাবভুক্ত হয়নি। কত টাকা ছিল? ছিল 10,000 টাকা। 10 থাকবে কত? থাকবে হচ্ছে 65,000। আর তো কিছু দেখতে পাচ্ছি না, তার মানে আমি যদি যোগ করে ফেলি 40 যোগ 25 যোগ 65 আসবে হচ্ছে আমার 1,30,000। দেখি তো আর কিছু এখানে আছে কিনা। দেনা বসাইছি না, ব্যাংক জমা বসাইছি শেষ, আর তো কিছু এখানে নেই না। তার মানে এইগুলো হচ্ছে কি? আমার সম্পদ পাশে ছিল। তার মানে এই দুইটাই আমি যেবার যোগ করি, কারণ হাতে 1,30,000 যোগ 2,12,500 আসবে 3,42,500। এটাই কি? এটাই হচ্ছে স্যার আমার মোট সম্পদ। হিসাব সমীকরণ ছিল না, A = L + OE। তার মানে আমার অর্ধেক কিন্তু শেষ। কত? মোট সম্পদ 3,42,500 টাকা বের করে ফেলছি। এইবার আমাকে যেটা করতে হবে, চলো এবার আমাকে যেটা করতে হবে, কি করতে হবে? এই দাগগুলো আবার একটু বড় করে ফেলতে হবে। দাগগুলো একটু বড় করে ফেলো। এই তো শেষ। আর ম্যাক্সিমাম 10 মিনিট। আর 10 মিনিটই লাগবে, এর বেশি আমি নেব না। কারণ আমরা করলে আজকে মতো তোমাদের প্যারা শেষ। দেখো এখানে আমরা শিরোনাম দেব তাই ও মালিকানা সত্ত্ব, রাইট? মালিকানা সত্ত্ব। এর মধ্যে যেটা করতে হবে, তোমাকে মালিকানা সত্ত্বটা বের করতে হবে। মালিকানা সত্ত্বটা কি করবো? আমরা বের করব। তার মানে এর মধ্যে প্রথমে যেটা করবা, মূলধন এর সাথে তুমি যোগ করবা বা বাদ দিবা কি? উত্তোলন। দেখো মূলধন কিন্তু কই দেওয়া আছে? এটা প্রশ্নে দেওয়া ছিল। কোথায় সেটা? দেখো মূলধন দেওয়া ছিল 1,60,000, এই যে উত্তোলন ছিল 40। 1,60,000, তার মূলধন ছিল কত? 1,60,000, উত্তোলন ছিল 40,000। বাদ দিয়ে থাকবে কত? থাকবে হচ্ছে স্যার 1,20,000 টাকা।
এর সাথে তুমি যোগ করবা, যোগ নিট লাভ ছিল কত, 58,500 টাকা। কেমন, এবার যেগুলো যোগ করে 1,20,000 যোগ 58,500 কত আসবে, 1,78,500। ক্লিয়ার। এবার আসো আমরা লিখবো কি এখানে, চলতি দায়। দায়গুলো আমার এখানে বসায় ফেলতে হবে। দেখি চলতি দায় আমার কি কি আছে। দেখতে পাচ্ছি আছে কি, ছিল পাওনাদার কত টাকা ছিল, 50,000 টাকা ছিল, বকেয়া বেতন 4,000 টাকা। চলো আমরা এখানে লিখে ফেলবো, পাওনাদার কত, ধরো 50,000 টাকা, আর একটা ছিল বকেয়া বেতন কত টাকা ছিল স্যার, ওই যে 2 মাসে ছিল 4,000 টাকা। আরেকটা ছোট্ট জিনিস থাকবে, খেয়াল করবা তোমরা, পরীক্ষায় দেখবে সমন্বয় না থাকলেও না, যদি প্রশ্নের মধ্যে এই যেখানে দেখবা ছোট্ট করে রেওয়া মিলে পার্সেন্টেজ থাকে, তার মানে এটাও কি, এটাও হচ্ছে স্যার সমন্বয়, এটা কিন্তু কাজ করতে হবে। সেটা কি ছিল, সেটা ছিল ঋণের বকেয়া সুদ কত, 1,00,000 টাকা 10%, সেটা কত আসবে তাহলে, 10,000 টাকা। তার মানে 15, 60 আর 4, 64,000 টাকা থাকবে। আরেকটা তোমার যেটা বসবে, সর্বশেষ দীর্ঘ মেয়াদি কি ঋণ বা দায়, এখানে তুমি বসায় দাও 10% ঋণ, সেটা কত টাকা ছিল, সেটা যাবে হচ্ছে তোমার 1,00,000 টাকা। এইবার আসে যে আমরা যোগ বিয়োগ করি কত আসে। চলো, 1,08,500 যোগ 64,000 যোগ 1,00,000 টাকা, তাই না, তা কত আসে, 3,42,500। কেমন, এটা আমার হচ্ছে মোট সম্পদ ও দায়। দেখো আমরা তার আমার মোট সম্পদ ছিল কত, দেখো 3,20,500 টাকা, আমার অপর দিকে পক্ষান্তরে দায় আমার সাথে যোগ করলে কত আসছে, 3,42,500 টাকা। তার মানে ওই যে আমার একটা হিসাব সমীকরণ ছিল না, যে A ইকুয়ালস টু এল প্লাস ওই সম্পদ যদি যাই হবে দায় মানে যোগ করে কি হইতে হইব, তার সমান হইতে হবে। দেখো আমার কিন্তু সমান হয়ে গেছে না, মোট সম্পদ ছিল 3,42,500, অপর দিকে দায় ছিল আমার 64,000, 1,64,000 টাকা, আর মানে সত্য ছিল 1,78,500। এই দুটো যোগ করে আসতেছে কত, 3,42,500। দ্যাটস ইট, ম্যাথ কিন্তু আমার শেষ। বলো, আমাদের কিন্তু আজকের মতো এই সমস্যা সমাধান ক্লাস শেষ। ভেবেছিলাম তোমরা অনেক অনেক প্রশ্ন করবা, কিন্তু পক্ষান্তরে তোমরা তেমন প্রশ্নই করনি। আচ্ছা ঠিক আছে, শেষ করি তাহলে আজকে, আন্না জেলায়। আল্লাহ হাফেজ।